আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আপুরা। আমাদের আজকের লেকচারের টপিক কোষ বিভাজন। কোষ বিভাজনের আজ দ্বিতীয় বা শেষ লেকচার। আমরা আজ পড়ব মায়োসিস কোষ বিভাজন এবং ক্রসিং ওভার, এই দুইটা টপিক। আমরা অবশ্যই বই দেখাবো, মেন বই থেকে পড়বো ইনশাল্লাহ। আমি চেষ্টা করব টোটাল এই টপিকটা আমরা এমন হয়ে পড়বো যেন আমাদের একবার পড়লে আর বা একটা ক্লাস করার পর জাস্ট একটা বার বই রিভিশন দিলে আমাদের সকল পড়া যেন কমপ্লিট হয়ে যায়। এই জন্য আমরা একটা ছোট্ট গল্পের সহায়তা নেব, একটু ফানি গল্প, মজা টাইপের, কেউ সিরিয়াসলি নিও না, জাস্ট ফাজলামি। ওকে, সাপোজ তুমি ধরে নাও এখানে আমরা দুইটা মানুষ দেখতে পাচ্ছি। মানুষ তো না, মানুষের মুখ দেখতে পাচ্ছি। ওকে, দেখো তো এই চিত্রটা একটা ছোট, এটা মোজ ধরে নিই। এই চিত্রটা আচ্ছা পুরুষ মানুষ, তাই না? তোমার বন্ধু ভাই, এটা এটা হচ্ছে তোমার বন্ধু, যার নাম হচ্ছে তোমার বন্ধু, যার নাম কি ভাই? ক্যারা। ভাই আসলে তুমি ক্যারা নামে তো তোমার কোনো বন্ধু নাই, তাই না? আমরা ধরে নিই তোমার বন্ধু যার নাম হচ্ছে ক্যারা, আর এইটা এই যে লম্বা লম্বা চোলা, গরুর মতো দেখতে। আহ, একজন মানুষ আসলে আমার আর্ট করতে পারে না খুব ভালো, গরুর মতো মনে মনে হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা আমার কি করার বলো? তোমার এটা হচ্ছে তোমার এক্স। তোমার এক্স যদি গরুর মতো হয় তাহলে আমি কি করতে পারি বলো ভাইয়া? আমার কিছু করার আছে না। ওকে, আমরা এখানে এসেছি, তোমার বন্ধু ক্যারা আর তোমার এক্স, এই দুইজনকে আমরা কি করে দেব? একটা সম্পর্কে যুক্ত করে দেই। এদের হালাল সম্পর্ক, ভাই অবশ্যই হালাল সম্পর্ক। এদের বিয়ে দিয়ে দেই, আমরা এদের বিয়ে দিয়ে দেব। ওকে, এই বিয়ের পরে একটা রেজাল্ট আসবে, তাই না? আমরা এখানে একটা রেজাল্টের জন্য ওয়েট করবো বা রেজাল্টটা পাবো, আর সেটা হচ্ছে মনে করো সাপোজ এইখানে কিছু একটা করছে, একটা রেজাল্ট আসবে। এখন দেখো সেটা তো বাচ্চা হওয়া উচিত, তাই না? একটা বাচ্চা টাচ্চা কিছু টাইপের। ওকে, এখন দেখো তোমার বন্ধু ক্যারা, সে একজন মানুষ। যেহেতু মানুষ, তার ক্রোমোজোম সংখ্যা কত? CHR, ক্রোমোজোম সংখ্যা কত ভাইয়া? 46। তোমার এক্স, সে একজন মহিলা মানুষ, তার ক্রোমোজোম সংখ্যা কত হবে? সেটাও কত ভাইয়া? 46। আমরা জানি দুইজনের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46 আর 46। এদের বিয়ে দেওয়ার পরে যে বাচ্চা হয়েছে, বাচ্চা কোথা থেকে হয়েছে? জাইগোট থেকে হয়েছে। জাইগোট কিসের ফলাফল? বা শুক্রাণু আর ডিম্বাণু মিলনের ফলাফল। তার মানে জাইগোটে কি আসছে? ক্রোমোজোম আসছে। দেখো তোমার যে বন্ধু ক্যারা, তার ক্রোমোজোমে এখানে আসছে শুক্রাণুর মাধ্যমে। তোমার বান্ধবী জন্য তোমার এক্স, হ্যাঁ, তারও ক্রোমোজোম আসছে ডিম্বাণুর মাধ্যমে। দুইটা এই জাইগোট ফর্ম করছে। এখন দেখো ভাই, তাহলে এই জাইগোটে কেমন হওয়া উচিত ছিল? যদি তোমার এই ক্যারার যে স্পার্ম বা শুক্রাণু হিসাবে ভুল করছে, সে সাপোজ ধরো 46টা ক্রোমোজোমে নিয়ে আসছে। তোমার বান্ধবীর ক্ষেত্রেও সে ডিম্বাণু 46টা ক্রোমোজোমে ক্যারি করছে। তাহলে দুইটাই যদি 46টা করে ক্রোমোজোমে ক্যারি করে, তাহলে দেখো তো এই যে বাচ্চাটা, যে বেবিটা হয়েছে, তার ক্রোমোজোমের সংখ্যা কত হয়ে গেছে? এটার ক্রোমোজোমের সংখ্যা বা 92, তাই না? 46 × 2 কত হয় ভাই? 92। 92 বা 92টা ক্রোমোজোম হয়ে গেছে। এটা কি সম্ভব ভাই? একটা মানুষের কি, মানুষের বললাম এই যে তোমার বন্ধু মানুষ আর মহিলা মানুষ দুইজনের ক্রোমোজোম সংখ্যা কত? 46। তার মানে মানুষ হওয়ার জন্য অবশ্যই ক্রোমোজোম লাগবে কতটা? 46টা। যেহেতু 46-এর দ্বিগুণ বা 92টা ক্রোমোজোম, তাহলে এই বাচ্চাটা কি মানুষের বাচ্চা হতে পারে? এটা অবশ্যই মানুষের বাচ্চা না, কারণ এই 92 ক্রোমোজোম বিশিষ্ট এটা হতে পারে তোমার একটা ইঁদুরের বাচ্চা। তাও নর্মাল কোনো ইঁদুর না ভাই, ওই যে ভেনেজুয়েলার একটা ইঁদুর, তার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তোমার 92। একটা না, দুইটা ইঁদুর, দুইটা প্রজাতির ইঁদুরেরই প্রজাতি দুইটা, তার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 92টা করে। তার মানে তোমার বন্ধু ক্যারা আর তোমার এক্সের বিয়ের ফলে যে বাচ্চাটা হয়েছে, সে বাচ্চা মানুষের বাচ্চা না, ইঁদুরের বাচ্চা। বুঝতে পারছি কি না? তাহলে এখানে একটা সমস্যা ঘটে গেছে। এখন এই সমস্যার সমাধান কি? এই মানুষ আর মহিলা মানুষের বিয়েতে তো মানুষের বাচ্চা হওয়া উচিত ছিল, কিন্তু তোমার বন্ধুর ক্ষেত্রে, তোমার এক্সের ক্ষেত্রে সেটা না হয়ে ইঁদুরের বাচ্চা হয়ে গেছে। এখন তুমি সমাধান করবা, কিভাবে সমাধান করা যায়? তুমি দেখো তো ভাই, মানুষ হওয়ার জন্য কতটা লাগবে ক্রোমোজোম? মানুষ হওয়ার জন্য তোমার ক্রোমোজোম CHR কতটা লাগবে? অবশ্যই 46টাই লাগবে। তুমি এই ক্যারার ক্রোমোজোম আর তোমার এক্সের ক্রোমোজোম দুইটা একত্র করে 46 কিভাবে করা যায়? অনেক চিন্তা ভাবনা করার পর একটা সুন্দর সলিউশন আসে। দেখো তো, এই দুইটা ক্রোমোজোমকে যদি তুমি কি 2 দিয়ে ভাগ করে দাও, অর্ধেক করে দাও,
অর্থাৎ এই ক্যারার ক্রোমোজোম আর এক্স এর ক্রোমোজোম দুইটাকে যদি অর্ধেক করে দাও, অর্ধেক অর্ধেক নিয়ে আসো, তাহলে 23টা যদি আসে ক্যারা থেকে, ক্যারা থেকে যদি 23টা আসে, আবার বাকি 23টা যদি আসে তোমার এক্স থেকে, তাহলে কতগুলো হতে পারে? এই 23 46 সংখ্যক ক্রোমোজোম হতে পারে। এটা মানুষের বাচ্চা হতে পারে। ওকে, তার মানে এখন তোমার কাজ হচ্ছে, তোমার টার্গেট হচ্ছে কি, টার্গেটটা কি? এই ক্রোমোজোম সংখ্যা কমানো, অর্ধেক করে নিয়ে আসা, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে নিয়ে আসা। তার মানে এখন আমাদের মিশন হচ্ছে এই ক্যারার আর তোমার এক্সের ও দুইটার ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা আমরা কি করে নিয়ে আসবো? কমিয়ে নিয়ে আসবো, অর্ধেক করে নিয়ে আসবো, মানে আমরা হ্রাস করব। তাহলে আমরা লিখলাম আমাদের মিশন কি এখন? মিশন হচ্ছে টার্গেট 23, টার্গেট 23, আমরা ক্রোমোজোম সংখ্যা কমিয়ে নিয়ে আসবো। এই যে এইটা হলো আমাদের মিশন। তুমি একটা বিষয় চিন্তা করতো, ক্রোমোজোম সংখ্যা কমিয়ে নিয়ে আসা, এটাকেই বলা হয় মায়োসিস। ক্রোমোজোম সংখ্যা কমিয়ে নিয়ে আসা, হ্রাস করা। আমরা যদি লিখি ক্রোমোজোম সংখ্যা হ্রাস করা, এইটাকেই বলে কি ভাইয়া? মায়োসিস। তার মানে আমরা এখন যে ঘটনা ঘটাবো সেই ঘটনা হচ্ছে মায়োসিস। আমাদের টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে প্রতিজনের ক্রোমোজোম সংখ্যা কমিয়ে কত করে নিয়ে আসা লাগবে? 23টা। আমাদের মোট ক্রোমোজোম সংখ্যা কতটা? 46টা, মানে অর্ধেক করা লাগবে। এটা হলো টার্গেট। এখন এই টার্গেট ফিল আপ করার জন্য কোথায় যাওয়া লাগবে? ক্রোমোজোম সংখ্যা তুমি কোথায় কমাবা? ক্রোমোজোম থাকে কোথায়? থাকে তো ভাই নিউক্লিয়াসে। তার মানে তোমার নিউক্লিয়াসে প্রবেশ করা লাগবে। কার নিউক্লিয়াস? দুইজনেরই। আমরা একজনের নিয়ে গল্প করব, আমরা ক্যারার নিউক্লিয়াসে চলে যাব। আমাদের যাত্রা কোথায়? ক্যারার নিউক্লিয়াসে। আমরা যদি সাপোজ ক্যারার একটা নিউক্লিয়াসটা দেখি, ওকে, ধরলাম এটা হচ্ছে ক্যারার নিউক্লিয়াস। তোমার বন্ধুর নাম ক্যারা, আর এটা হচ্ছে ক্যারার নিউক্লিয়াস। এই ক্যারার নিউক্লিয়াসের দেখো তো, বা এই ক্যারার নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত আছে? CHR 46। ক্যারার একটা কোষ, স্পেশালি জন্মমাতৃ কোষের নিউক্লিয়াসটা আমরা এখানে আলোচনা করব। এর ক্রোমোজোম সংখ্যা আছে 46। আমাদের টার্গেট হলো কি করে আমরা টেস্ট করতে পারি। ওকে, আমরা একটা ঘটনা যদি ক্যারার ক্ষেত্রে দেখি, সেম ঘটনা আমরা অ্যাপ্লাই করব তোমার এক্স এর ক্ষেত্রে। ওকে, তাহলে একই রকম রেজাল্ট আসবে। তাহলে এখানে ক্রোমোজোম সংখ্যা কত? 46। তুমি যখনই এই ক্যারার নিউক্লিয়াস বা এই ক্যারার একটা জন্মমাতৃ কোষের নিউক্লিয়াসে প্রবেশ করো, তুমি কি দেখতে পাচ্ছ জানো? এখন আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, ছোট করে দেখি, সেটা হচ্ছে এইরকম সুতার মতো কিছু অংশ। আমরা একটু ভিন্ন কালি ইউজ করতে পারি। এরকম সুতার মতো কিছু অংশ দেখতে পাচ্ছি। তাহলে এটা কোথায়? এটা হলো স্বাভাবিক অবস্থায়। আমরা লিখি স্বাভাবিক অবস্থায়, লাল কালিতে লিখি। স্বাভাবিক অবস্থায় আমরা এটাকে তোমার ইন্টারফেস বলে থাকি। তারপর দেখো এইটা কি করবে যখন ডিভাইড হওয়ার আগে। এই আমরা যে যে সুতার মতো যে অংশগুলো দেখছি, এটা অনেক পেঁচানো থাকে একেবারে। আমরা এটাকে নাম দেবো কি জানো? এই সুতার মতো যে অংশগুলো আছে, এই সুতার মতো যে অংশগুলো, এটা হচ্ছে তোমার কি বলা হয়? ক্রোমাটিন বলা হয়। ক্রোমাটিন মানে সুতা, ক্রোমাটিন তন্তু বলা হয়। ডিএনএ সহজ কথা, এটা হলো, এটাও ডিএনএ, এইটাও ডিএনএ, দুইটা ডিএনএ, দুইটা একই রকম ডিএনএ। ধরে নিলাম দুইটা একই রকম ডিএনএ। আচ্ছা, আমরা তাহলে এটা কপি করতে পারি, সেটাই ভালো হয়। এইটাও ডিএনএ, এইটাও ডিএনএ, দুইটা একই রকম ডিএনএ। এরকম ডিএনএ আছে বা ক্রোমোজোম আছে কয়টা? এরকম ক্রোমোজোম আছে ভাই 46টা। অর্থাৎ এরকম ক্রোমোজোম আছে 46টা, যার ভিতরে এই 23টা ক্রোমোজোম, এই কালো কালি দেখো ভাই, এই 23টা ক্রোমোজোম বাবা থেকে আসছে আর 23টা ক্রোমোজোম মা থেকে আসছে। 23টা হচ্ছে ক্যারার বাপের ক্রোমোজোম। আমরা এই কালোটার ক্ষেত্রে যদি লিখি, এই কালোটা, এই কালো ক্রোমোজোমটা ভাইয়া তুমি দেখো তো, এই যে কালো ক্রোমোজোমটা আসছে, এটা কার ক্রোমোজোম? বা ক্যারার বাপের ক্রোমোজোম KBC। আর এই যে ক্রোমোজোমটা আসছে, এই ক্রোমোজোমটা কার? এটা কার? মায়ের ক্রোমোজোম KMC। দুজনে আলাদা ক্রোমোজোম, তাই না? যদিও এটা ক্রোমাটিন তন্তু, আমরা ধরে নিলাম এটা ক্রোমোজোম, কারণ ক্রোমাটিন তন্তু থেকে পরে ক্রোমোজোম হবে, এটা আমরা আগেই ধরে নিলাম। তাহলে এই যে ক্যারার বাপের ক্রোমোজোম কালোটা, এটা আসবে 23টা। আবার ক্যারার মায়ের ক্রোমোজোম এখানে কয়টা আছে?
23টা আছে, টোটাল 46টা। এখন আলাদা করা লাগবে তোমার, এটা হলো কাহিনী। যখন আলাদা করবে একটা কোষ থেকে দুইটা কোষ হবে, তার মানে সেম সেম এই ডিএনএ গুলো কি করা লাগবে, দ্বিগুণ করা লাগবে। অর্থাৎ আমরা যেটাকে বলি ডিএনএ রেপ্লিকেশন। তুমি যদি এই কোষটায় এর পরের অবস্থানে আসো, রেপ্লিকেশনের পরে যদি চিন্তা করো, আমরা সেম কোষে নিয়ে আসলাম, একটু সাইজ চেঞ্জ হয়েছে বাট ডিএনএটা একই রকম না। আমরা ধরি এই ডিএনএটাই আমরা এখানে নিয়ে যাব, এইটাকে আমরা মানে দেখুন এই ডিএনএটাকে কপি করে আমরা এখানে নিয়ে আসবো। তাহলে এটা কার, এই ডিএনএটা কার ভাইয়া, এটা হচ্ছে ক্যারার বাপের ডিএনএ বা কেবিসি, আমরা বলতেছি ক্যারার বাপের ডিএনএ। ওকে, তারপর দেখো তো যখন রেপ্লিকেশন হবে এই ডিএনএটা কি হয়ে যাবে, রেপ্লিকেশন হলে ডিএনএটা দ্বিগুণ হবে। রেপ্লিকেশন হওয়া মানে ডিএনএটা দ্বিগুণ হয়ে যায়, একটু মোটা হয়ে গেছে। সাপোজ ধরে নিলাম এখানে কিন্তু দুইটা ডিএনএ ভাইয়া, তুমি দেখো এই ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা কত, আমরা যদি একটু এখানে দেখি ভাই, আগের জায়গায় ফোকাস করো, এই ক্ষেত্রে হইতেছে ক্রোমোজোম সংখ্যা, এই অংশটা দেখো, ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। এক্ষেত্রে কোষটা তো ডিপ্লয়েড, কারণ দেখো বাবার ক্রোমোজোম, বাবা থেকে একটা করে ক্রোমোজোম আসছে, সেম গঠনের আরেকটা করে ক্রোমোজোম মা থেকে আসছে, মানে একই ধরনের দুইটা করে ক্রোমোজোম, তার মানে এটা ডিপ্লয়েড কোষ 2n। এক্ষেত্রে ডিএনএ পরিমাণ কত দেখো তো, 2c। এক্ষেত্রে ডিএনএ পরিমাণ নর্মাল 2c, বাবা থেকে 1c, মা থেকে 1c, 2c। কিন্তু যখন তুমি এই পাশে আসবা রেপ্লিকেশনের পরে, S10 পরে যখন তুমি এখানে আসবে, তখন দেখো তো এই বাবার ক্রোমোজোম কি হয়েছে ভাই, রেপ্লিকেশন করে ডিএনএ ডাবল হয়েছে না, রেপ্লিকেশন মানে ডিএনএ দ্বিগুণ হয়, তাহলে ডিএনএটা কপি করে এখানে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এখানে যে ক্রোমোজোমটা আসছে এটা হচ্ছে দ্বিগুণ। আচ্ছা আমরা একটু পরে এটা নিয়ে বলি। দেখো তো আবার এখানে আমরা এই মায়ের যে ক্রোমোজোমটা আছে, আমরা এটাকেও এখান থেকে সরাবো, কপি করব, এখানে পেস্ট করে দেব। দেখো এইটা হচ্ছে তার মায়ের ক্রোমোজোম, রেপ্লিকেশনের পরে ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে কেমন হবে, একটু আর একটু এটাও তো মোটা হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে মোটা হয়ে গেছে। এটা ওর বাবার ক্রোমোজোম, ক্যারার বাপের ক্রোমোজোম, আর এটা হচ্ছে ক্যারার মায়ের ক্রোমোজোম, দুইটাই রেপ্লিকেশনের পরে কি হচ্ছে, দ্বিগুণ হয়েছে। ক্রোমোজোম কিন্তু চেঞ্জ হয় না ভাইয়া, এখানে ক্রোমোজোম যা ছিল, এখানে এখানে একটা ক্রোমোজোম ছিল, এখানে কি ক্রোমোজোম একটাই আছে, কিন্তু ডিএনএ দ্বিগুণ হয়েছে। তার মানে এই কোষটাও ডিপ্লয়েড, 2n কোষ ডিপ্লয়েড, ক্রোমোজোম সংখ্যা এখনো 46টাই, কিন্তু ডিএনএ হয়ে গেছে দ্বিগুণ। এখানে ছিল ডিএনএ, দেখো এই অংশটাতে ডিএনএ ছিল 2c, কিন্তু এখানে ডিএনএ হয়ে যাবে 4c। রেপ্লিকেশন S বসার পরে ক্রোমোজোম চেঞ্জ, মানে ক্রোমোজোম পরিমাণ সেম আছে, ডিপ্লয়েডই আছে, 46টা ক্রোমোজোমই আছে, কিন্তু ডিএনএ পরিমাণটা দ্বিগুণ হয়ে গেছে। এই এই তো মানে এই কথাটাই আমি বিস্তারিতভাবে বোঝাইছিলাম আমাদের আগের লেকচার মাইটোসিসে। ওকে, ওখানে আমি ক্রোমাটিন, ক্রোমাটিড এবং ক্রোমোজোম এর পার্থক্য বোঝাইতে যাই প্রায় 10 থেকে 15 মিনিট আলোচনা করছি, জাস্ট কিভাবে এই ঘটনাগুলো ঘটে। তুমি জাস্ট এখন না বুঝলে ওইখান থেকে দেখে আসবা। সেম কথাটা এখানে দেখো, এখানে ক্রোমোজোম সংখ্যাটা একই আছে, কিন্তু ডিএনএ পরিমাণ কি হয়েছে ভাইয়া, দ্বিগুণ হয়ে গেছে। তার মানে এখানে কোষটা এখন ডিপ্লয়েডই আছে, ক্রোমোজোমগুলো এখন 46টাই আছে, কিন্তু ডিএনএ এর পরিমাণটা দ্বিগুণ হয়েছে, 2c থেকে 4c হয়ে গেছে। ওকে, আমরা তাহলে এটা কার নিউক্লিয়াস দেখতেছে ভাইয়া, ক্যারার নিউক্লিয়াস দেখতেছে। ক্যারার নিউক্লিয়াসে কি পেলাম, ক্যারার বাপের ক্রোমোজোম আর ক্যারার ভাইয়ের ক্রোমোজোম আছে, তেইশটা করে আমরা একটা নিয়ে কাজ করতেছি। আমরা একটা যে ঘটনা লক্ষ্য করবো 23টার সেম ঘটনাই ঘটবে। ওকে, তাহলে এই যে ক্রোমোজোম দুইটা, এই ক্রোমোজোম দুইটাকে বলবো আমরা হোমোলোগাস ক্রোমোজোম, একই জাতীয় ক্রোমোজোম, কারণ একই ধরনের ক্রোমোজোম, তাই না? জাস্ট পার্থক্যটা কি, পার্থক্য একটা বাবার আর একটা মায়ের, একই ধরনের ক্রোমোজোম, এই জন্য আমরা বলতেছি সমসংস্থ ক্রোমোজোম। এর আরেক নাম ইংলিশে বলা হয় হোম, ইংলিশ না গ্রিক ওয়ার্ড আর কি, হোমোলোগাস ক্রোমোজোম। ভাই এখন তুমি যদি আসো এরপরে আসলে কি দশা, মানে কি ঘটনা ঘটে যখন ডিএনএটা ডাবল হয়ে যায়, রেপ্লিকেশন যখন হয়ে যায়, তারপরে এটা তোমার বিভাজনে চলে আসে, বিভাজনরত অবস্থায় তখন ঘটনাগুলো কি ঘটে আমরা সেটাই দেখবো। এটা এখন কিভাবে আছে, একটা সুতার মতো আছে, তারপরে দেখি এখান থেকে ওকে এরকম একটা স্ট্রাকচার হয়ে যাবে। এইটা একটা নিউক্লিয়াস, দাও এই নিউক্লিয়াসেও
এই যে ডিএনএটা আছে, হ্যাঁ, এই বাবার ডিএনএ বা মায়ের ডিএনএ, এই দুইটা ডিএনএটাই ডিএনএ থেকে পানি, বুঝছো, ডিএনএ থেকে পানি বিয়োজন হয়। হ্যাঁ, ডিএনএ থেকে পানি ঝরতে থাকবে, পানি বিয়োজন হবে, পানি কমে যাবে, আর ডিএনএ কি হয়ে যাবে, সংকুচিত হবে, পেঁচিয়ে পেঁচিয়ে খাটো হবে। ওকে, খাটো মোটা হয়, ডিএনএ থেকে পানি চলে যায়। তাহলে দেখো তো, ক্যারার বাপের যে ক্রোমোজোমটা ছিল, যেটা তোমার দ্বিগুণ ডিএনএ ছিল, হ্যাঁ, ক্যারার বাপের যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমের ক্ষেত্রে কি হবে, পানি পানি চলে যাবে, আর ক্রোমোজোমটা খাটো ও মোটা হবে, পেঁচিয়ে পেঁচিয়ে আসবে। দেখো তো গঠনটা এরকম হবে, ক্যারার বাপের ক্রোমোজোমের গঠনটা কেমন হবে, খাটো, পেঁচিয়ে পেঁচিয়ে আসবে, খাটো ও মোটা হবে। এখানে কি একটা সুতা এরকম হবে, বলো তো, এখানে কি একটা সুতা এমন হবে? অবশ্যই না, কারণ এখানে সুতা কয়টা ছিল ভাইয়া, দুইটা ছিল। এখানে সুতাও ছিল কয়টা, দুইটা। ওকে, তারপর তুমি দেখো, এই সেম চাই, সেম ডিএনএ চাই, আবার কার দেখা দেবে বলো তো, এরকম তো আরেক আবার ইয়েরটা হবে, ক্যারার মায়েরটা। আমরা একটু ভিন্ন কালারটা দেখাই, এটা কি কালার ছিল, ওকে, এইটা। তাহলে প্রথম দশায় সুতার মতো দেখাবে, কিন্তু সুতার এইটা সুতার মতো এখনো, এই সুতাগুলো কেমন হচ্ছে, পানি ঝরে যাচ্ছে, পেঁচে পেঁচে খাটো হচ্ছে আর মোটা হচ্ছে। তাহলে এই যে গঠনটা, সুতাকে বলা হয় টিন বা নেমা বলা হয়, টিন বা নেমা। আর এটা খুব চিকন সুতা হয়, খুব চিকন সুতা হয় ভাইয়া। এই জন্য এটাকে আমরা বলবো, এই যে দশাটা আছে, ল্যাপটোটিন। ল্যাপটো কথা মানে খুব পাতলা, হ্যাঁ, চিকন। এই দশার নাম হবে ল্যাপটোটিন, আমরা নাম দিলাম ল্যাপটোটিন। ল্যাপটো কথার মানে পাতলা, টিন মানে সুতা, আবার নেমা কথার মানে সুতা। যেমন তুমি পড়ে আসছো বা পড়বা নেমাটোডা, কিন্তু গোল কৃমি বা সুতা কৃমি, হ্যাঁ, এই যে নেমা কথার মানে সুতা, তার মানে এটাকে আমরা দুইটা নাম দিতে পারি, ল্যাপটোটিন চিকন সুতা বা ল্যাপটোনেমা, এটা মানে সুতা। তাহলে দেখো তো, এই দশাটার ক্ষেত্রে, এই যে দশাটা আমরা দেখতেছি, এই দশাতেও এর ডিএনএটা কেমন ভাইয়া, টুয়েলভ। ওকে, ডিএনএ ডিপ্লয়েড, ক্রোমোজোম ডিপ্লয়েড, কিন্তু এর আবার ডিএনএ পরিমাণটা কেমন, সেম, ওই 4C ডিএনএ আছে, অর্থাৎ ডিপ্লয়েড কিন্তু কি 4C। ক্রোমোজোমের সংখ্যা কত এখানে তাহলে বলো তো, ক্রোমোজোম সংখ্যা 46টাই আছে। ওকে, ক্রোমোজোম সংখ্যাটা 46টাই আছে। এই ল্যাপটোটিন দশায় এই গঠনটা আসার আগে আরেকটি স্ট্রাকচার বার করে আসে, আমরা যদি নাম একটু ছোট্ট করে দেখি। স্ট্রাকচারটা এমন হয়, নিউক্লিয়াসটা এরকম থাকে, মূলত এই নিউক্লিয়াসের এই তোমার ক্রোমাটিন বা ডিএনএ গুলো আছে, এই ডিএনএ গুলো একটা ফুলের মতো একটা অংশ তৈরি করে, এখান থেকে ফুলের তোড়ার মতো একটা অংশ তৈরি করে, আমরা যেটাকে বলি বুকে। বুকে মানে কি ফুলের তোড়া না, বুকে বানানটা অনেক ইম্পর্টেন্ট, BOUQUET, বুকে। তাহলে বুকে দশা দেখা যায় বা ফুলের তোড়ার মধ্যে একটা দশা দেখা যায় কোথায়, এই ল্যাপটোটিনে। কোথায় দেখা যাবে ভাইয়া, এই ল্যাপটোটিনে দেখা যাবে। ঠিক আছে ভাইয়া, তুমি দেখো তো, এই ল্যাকটোটিনের যে সুতাটা আমি দেখতে পাচ্ছি এখানে, তুমি তাকাও একটু লক্ষ্য করো, যে এই অংশটাতে তুমি এইখানে যে সুতাটা লক্ষ্য করতেছো, এই যে সুতাটা, এই সুতাটা কিন্তু এখনো কি একটা সুতাই মনে হচ্ছে আর কি, যদিও প্রকৃতপক্ষে দুইটা সুতা এখানে, কিন্তু আসলে মনে হচ্ছে একটা সুতা, তুমি বাইরে থেকে বা ইলেকট্রন মাইক্রোস্কোপে খুব আলাদা করা যায় না এখানে। তাহলে আমরা এই সুতাটাকে বলবো কি, একটা ক্রোমাটিড। আমরা যদি একটা সুতা লক্ষ্য করতে পারি, একটা বা দুইটা যাই হোক, আমরা ক্রোমোজোমের ক্ষেত্রে যতগুলো সুতা লক্ষ্য করতে পারবো আলাদাভাবে, সেগুলো হলো ক্রোমাটিড। তার মানে এখানে যদি তোমাকে প্রশ্ন করি যে ক্রোমাটিড কয়টা, তাহলে আনসার কি, একটা। তাহলে এখানে ক্রোমাটিড কয়টা ভাই, আরে বলো তো, এইখানে ক্রোমাটিড কয়টা, এইখানে একটা। তার মানে এখানে এটা একটা ক্রোমোজোম, এইটা একটা ক্রোমোজোম, কিন্তু আবার এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। কথার মানে হচ্ছে একটা ক্রোমাটিড মিলে এখানে কি একটা ক্রোমোজোম হয়ে গেছে, এখানে সেম একটা ক্রোমাটিড মিলে কি একটা ক্রোমোজোম ঘটে গেছে। তাহলে কোন দশায় পেলাম আমরা, বা ল্যাপটোটিন। কি পড়লাম, এখানে একটা স্পেশাল দশা তৈরি হয়, যার নাম বললাম এই যে বুকে। এখানে বুকে তৈরি হয় পোলারাইজ বিন্যাস, এটা স্পেশালি প্রাণী কোষে তৈরি হয়, বুকে বা পোলারাইজ বিন্যাস তোমার বন্ধুর ক্ষেত্রে তৈরি হবে। ওকে ভাইয়া, যে ক্যারার ক্ষেত্রে তৈরি হবে, তোমার এক্সের ক্ষেত্রে তৈরি হবে। এখন আমরা আসি, এই দশার পরে ঘটনা কি ঘটে। এই যে বাবার একটা ক্রোমোজোম, একটা মায়ের ক্রোমোজোম, এরা কি এইভাবে আলাদা থাকবে না ভাইয়া, এই বাবার ক্রোমোজোম আর মায়ের ক্রোমোজোম পরস্পর কি হবে, এটা আকৃষ্ট হবে পরস্পর
আকৃষ্ট হবে। তারপরে আমরা ঘটনাটা দেখি এখানে, এরপরে কি চেঞ্জটা হয়। আমরা আবার এরকম একটা, আচ্ছা ছোট হয়ে গেছে যদিও, দেখ আমরা জাস্ট এই ক্রোমোজোমের কথা চিন্তা করবো, এই বাবার ক্রোমোজোম আর মায়ের ক্রোমোজোম এই দুইটা আকৃষ্ট হবে। ওকে, আকৃষ্ট হওয়ার পর কি ঘটনা ঘটতে পারে বলতো, এই যে বাবার ক্রোমোজোম যেখানে আছে এটা কিন্তু আরো খাটো হবে, বুঝছো, এটা আরো পেঁচাবে। আমি জাস্ট এখানে দিলাম, আর এইটা হলো মায়ের ক্রোমোজোম, দুইটা খুব কাছাকাছি হয়ে যাবে, লেগে যাবে একসাথে এমনটা না, বাট খুব কাছাকাছি হবে। এই যে কাছাকাছি হওয়া, দেখো এখানে কয়টা ক্রোমোজোম আছে ভাইয়া, দুইটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম এখানে একটা ক্রোমোজোম, কিন্তু ক্রোমোজোম গুলো কি হয়েছে, খুব কাছাকাছি হয়েছে। ক্রোমোজোম গুলো তুমি কেমন দেখতেছো, সুতার মতো, সুতা মানে কি টিন। তাহলে কয়টা ক্রোমোজোম একসাথে, এখন তুমি কয়টা ক্রোমোজোম একসাথে করে দেখতেছো, দুইটা ক্রোমোজোম করে, দুইটা ক্রোমোজোম জোড়া জোড়ে আছে। এই যে জোড়ায় জোড়ায় থাকা তাকে বলে জাইগো, জোয়াল, হ্যাঁ জোড়া, জাইগো। তাহলে সুতাগুলো যে জোড়ায় জোড়ায় আছে, আমরা এই দশার নাম কি দেবো তাহলে বলো তো ভাইয়া, জাইগোটিন। জাইগো মানে সুতা, জাইগো টিন, সরি টিন মানে সুতা, জাইগো মানে জোয়াল, ওকে, বা জোড়া। তাহলে এই সুতাগুলো জোড়ায় জোড়ায় আছে, তার নাম দিচ্ছি আমরা জাইগোটিন। কিন্তু এখনো দেখো এই ক্রোমোজোম গুলো পানি, ক্রোমোজোম থেকে পানি চলে যাচ্ছে, এখন এখান থেকে পানি চলে যাচ্ছে, এগুলো আবার কি হচ্ছে জানো, এইগুলো আরো ক্রমাগত সংকুচিত হচ্ছে, এই টাইপের আর কি। এই দুইটা সেম অবস্থা, আরো বেশি বেশি সংকুচিত হচ্ছে, ছোট হচ্ছে, কিন্তু পানি ঝরে যাচ্ছে, আরো ফলে আরো খাটো হচ্ছে, আরো মোটা হচ্ছে, এই কাহিনীটা করতেছে। তাহলে এই যে দুইটা দশা তৈরি হলো, একসাথে আসলো এই দুইটা, মানে দুইটা ক্রোমোজোম বা একটা সুতা একটা সুতা, দুইটা যখন খুব কাছাকাছি হয়ে গেল, আমরা এটাকে বলবো তোমার বাইভ্যালেন্ট। এটাকে আমরা কি বলবো ভাইয়া, এই দুইটা দশাকে একসাথে আমরা বলবো বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট, দুইটা ভ্যালেন্ট, হ্যাঁ, দুইটা সুতা খুব কাছাকাছি আসছে। এই যে কাছাকাছি আসার প্রক্রিয়া দেখো, মাঝখানে কত দূরত্ব ছিল, তুমি এখানে দেখো অনেকটা দূরত্ব ছিল না, খুব কাছাকাছি আসছে। এই কাছাকাছি আসার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস, অর্থাৎ বাইভ্যালেন্ট সৃষ্টির যে প্রক্রিয়া তাকে বলা হইতেছে কি, সিনাপসিস। ওকে, এক্ষেত্রে তাহলে বাইভ্যালেন্টটা ঘটাইতেছে কে, কাছাকাছি এমনি 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 তো আসে না, তাই না, কিছু তো আছে ভিতরে। সেই বিষয়টা হচ্ছে এক ধরনের প্রোটিন থাকে, হ্যাঁ, আসার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। আর এখানে যে প্রোটিনটা কাজ করে সেই প্রোটিনের নাম হবে তোমার সিনাপচো নিমাল কমপ্লেক্স, একটা প্রোটিন। এখানে ছোট ছোট কিছু প্রোটিন কাজ করবে, আমি যদি তোমার দেখাই, সে একেবারে ছোট ছোট, এর মাঝখানে ছোট ছোট কিছু প্রোটিন কাজ করবে, আমরা যেগুলোকে বলবো সিনাপচো নোমিয়াল কমপ্লেক্স, এই প্রোটিনগুলো এর ভিতরে কাজ করে। এখন দেখো, তাহলে আমরা এখানে কি পাইলাম, জাস্ট তুমি এই স্ট্রাকচারটা যদি একটু চিন্তা করো, এখানে কি কি আছে, এখানে সহজ কথা, দুইটা ক্রোমোজোম আছে, একটা ক্রোমোজোম একটা ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম খুব কাছাকাছি আসছে, এই জন্য আমরা বলতেছি বাইভ্যালেন্ট। এখানে কিন্তু আরেকটা ঘটনা ঘটছে, এখানে শুধুমাত্র দুইটা ক্রোমোজোমই কি আছে না ভাইয়া, এই প্রতিটা ক্রোমোজোম একটা করে ক্রোমাটিড না, এখানে প্রতিটা ক্রোমোজোম একটা করে ক্রোমাটিড, তার মানে এখানে দুইটা ক্রোমাটিডও আছে। ওকে, এখানে দুইটা ক্রোমোজোম বা দুইটা ক্রোমাটিড আছে, আমরা এই দুইটা ক্রোমাটিডকে বলবো ডায়াড। দুইটা ক্রোমোজোম থাকার কারণে বলতেছি বাইভ্যালেন্ট, কিন্তু দুইটা ক্রোমাটিড, যখন লিখবো ক্রোমাটিড তখন হয়ে যাবে এটা ডায়াড। তাহলে বলো তো, বা ডায়াড গঠিত হয় কোন দশায়, সেটা হলো এই জাইগোটিন, আমরা জায়োটিন লিখে ফেলছি, সেটা হচ্ছে এখানে জাইগোটিন। তাহলে বলো, বুকে তৈরি হয়, দেখো তো বুকে তৈরি হয় কোন দশায়, ল্যাপটোটিন দশায়, বুকে তৈরি হয় ল্যাপটোটিন দশায়, বা পোলারাইজড বিন্যাস সেম একই কথা, ল্যাপটোটিন দশায়। বাইভ্যালেন্ট তৈরি হয় কোথায়, এই জাইগোটিন দশায়। বা ডায়াড তৈরি হয় কোথায়, বাইভ্যালেন্ট বা ডায়াড কোথায় তৈরি হয়, সেম জাইগোটিন দশায়। ঠিক আছে কিনা, এরপরে ঘটনা কি, ঘটনা একটাই, একই কাজই হবে, সেটা কি, এই ক্রোমোজোম গুলো থেকে পানি ঝরে যাবে, ক্রোমোজোম খাঁচো হবে আর মোটা হবে। এখন তুমি চিন্তা করো, এখানে আরেকটা ঘটনা ঘটে যাবে এখন, এই দশার পরে যদি তুমি চিন্তা করো, সেটা হলো এখানে আসবে, তাহলে এই ক্রোমোজোমটা কেমন হবে। ওকে, আমরা এই ক্রোমোজোমটা দেখব, এই ক্রোমোজোমের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো কি হবে, খাঁচো হবে আর মোটা হবে, খাঁচো আর মোটা। এখন তুমি দেখো, যখন এই সুতাগুলো বা এই ডিএনএ বা ক্রোমোজোমগুলো যখন আরো পেঁচাবে, খুব কাছাকাছি অবস্থায় যখন পেঁচায় যাবে, যখন খুব কাছাকাছি বা খুব বেশি বেশি পেঁচাবে,
তখন সুতাগুলো আলাদা হয়ে যাবে। কারণ আমরা জানি না ভাই, দেখো তো এই অংশগুলোতে প্রত্যেকটারই কি দুইটা করে সুতা আছে। যখন তুমি সুতাকে খুব বেশি করে পেঁচাবা, যখন গুটির খুব কাছাকাছি নিয়ে আসবা, তখন দুইটা আলাদা গুটি তুমি চিহ্নিত করতে পারবা, এমনটাই তো হয়। সুতা যখন লম্বা ছিল তখন তুমি আলাদা করে আইডেন্টিফাই করতে পারো না, কিন্তু সুতা যখন কাজ মানে খুব পেঁচিয়ে পেঁচিয়ে যখন ছোট করে নিয়ে আসছো, খুব মোটা করে ফেলছো, এখন ইজিলি দুইটা সুতাকে তুমি আলাদা করে ফেলতে পারবা। তাহলে দেখো একটা সুতা এরকম ফর্ম তৈরি করবে, এটা হচ্ছে একটা সুতা, এরকম তার একটা সুতা আছে। তাহলে ওই সেম সুতাটা কি করবে দেখো তো, ওই সেম সুতাটা আবার এরকম একটা স্ট্রাকচার তৈরি করবে, এক্স এর মতো একটা স্ট্রাকচার তৈরি করে ফেললো। তাহলে এখন তুমি আমারে বলো যে এই অংশটাতে আমরা যা দেখতে পাচ্ছি, এই যে অংশটা আছে, এই অংশটা মূলত কয়টা ক্রোমোজোম, তুমি বলো। এখান থেকে এই অংশটাতে কয়টা ক্রোমোজোম, জাস্ট আমার বলো। এটা এটা কিন্তু এখন ক্যারার বাপের ক্রোমোজোম চাই, ক্যারার বাপের ক্রোমোজোম চাই, এই কালো স্ট্রাকচার চাই। জাস্ট কি হয়েছে এখানে, বেশি খাটো হওয়ার কারণে আমরা সুতাগুলোকে আলাদা করতে পারতেছি। এখন এটা কয়টা ক্রোমোজোম ভাই, অবশ্যই একটাই ক্রোমোজোম। এখানে ক্রোমোজোম কয়টা, এটা একটা ক্রোমোজোম। কিন্তু এখানে ছিল একটা ক্রোমোজোম একটা ক্রোমাটিড, জাস্ট এখানে কি হয়ে গেছে দেখো তো, একটা ক্রোমোজোমে আলাদা দুইটা ক্রোমাটিড তৈরি হয়ে গেছে। অর্থাৎ ক্রোমোজোম এখনো একটাই, কিন্তু ক্রোমাটিড কয়টা, দুইটা। এই একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে, এই একটা ক্রোমোজোমেরই দুইটা ক্রোমাটিডকে পরস্পর বলা হয়। দেখো এইটা, আরে তুমি যদি দেখো যে এইটাকে আর এইটা, এই দুইটা ক্রোমাটিডকে একসাথে বলা হবে কি, সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, কারণ একই ক্রোমোজোমের অংশ। এই দুইটার ভিতরে কিন্তু কোনো ডিএনএ এর কোনো পার্থক্য নাই, একেবারে 100% একই রকম, কারণ একটা কি আরেকটা কপি, তাই না? দেখো এই একটা থেকে কপি হয়ে তো আরেকটা তৈরি হয়েছিল ইন্টারফেস দশায়, আমরা এই কথাটাই বলে আসতেছিলাম। তাহলে এটা হলো ক্যারার বাপের ক্রোমোজোম। তাহলে সেম অবস্থাটায় এখানে কি আসবে, এই যে ক্যারার মায়ের তো একটা ক্রোমোজোম আছে না, ওইটা তো এই অবস্থায় আসবে এখানে। তাহলে ওই এখানে আরেকটা ক্রোমোজোম তৈরি হবে, যেটাকে আমরা বলো কার ক্রোমোজোম ভাইয়া, ক্যারার মায়ের ক্রোমোজোম। তাহলে আমরা এইটাকে যদি একটু কপি করি, এই ক্ষেত্রে দেখো খুব কাছাকাছি নিয়ে আসি, এখানে কিন্তু কি আরেকটা তোমার, ওকে, এক্ষেত্রে কিন্তু আরেকটা ক্রোমোজোম আসছে। তাহলে এটা হলো কি, এটা কি ক্যারার বাপের ক্রোমোজোম, আমরা যেটা বারবার বলে আসতেছিলাম, এইখানে ক্যারার বাপের ক্রোমোজোম, এটা কার ক্রোমোজোম ভাইয়া, ক্যারার মায়ের ক্রোমোজোম। এখন তুমি লক্ষ্য করো তো, এখানে দুইটা ক্রোমোজোম আছে, মানে বাইভ্যালেন্ট অবস্থায় আছে, কিন্তু ক্রোমাটিড কয়টা আছে। এই যে বাইভ্যালেন্ট যখন পড়তেছিলাম, মানে বাইভ্যালেন্ট যখন বলে আসছি, তখন ক্রোমোজোম ছিল দুইটা, কিন্তু ক্রোমাটিডও ছিল দুইটা, আমরা যেটাকে ডায়াড বলছি। এখন দেখো ক্রোমোজোম, এখানে ক্রোমোজোম আছে দুইটাই, কিন্তু ক্রোমাটিড কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। বুঝতে পারছি কি না? দেখো ক্রোমোজোম আছে দুইটা, কিন্তু ক্রোমাটিড কয়টা হয়ে গেছে এখানে, চারটা হয়ে গেছে। সেন্ট্রোমিয়ার দুইটাই, কিন্তু ক্রোমাটিড চারটা হয়ে গেছে, একটা সেন্ট্রোমিয়ার এখানে, একটা সেন্ট্রোমিয়ার এখানে। ঠিক আছে কিনা? তাহলে এই যে চারটা ক্রোমাটিড, আমরা এই দশার নাম দেব, চারটা ক্রোমাটিড একসাথে হয়ে যাওয়া, একে বলা হয় টেট্রাড। ওকে কি ভাইয়া? ও, আচ্ছা, এইটা হলো টেট্রাড দশা। তাহলে আমরা এইখানে একটা পয়েন্ট দেখতে পাবো, সেটা হলো টেট্রাড দশা। তাহলে বলো তো ভাই, ডায়াড দশা কোথায় দেখছিলাম আমরা, ডায়াড, ডায়াড দেখছিলাম কোথায়, এই জাইগোটিনে, যখন ক্রোমাটিড ছিল দুইটা, এরপরে যখন ক্রোমাটিড চারটা হয়ে গেল, এই সুতাগুলো জাইগোটিনের চেয়ে আরো অধিক কুণ্ডলিত হয়েছে না, অধিক প্যাঁচে আসছে। এই জন্য আমরা এই দশার নাম দিব ভাই প্যাকাইটিন। এই দশার নাম প্যাকাইটিন, মানে মোটা বা পুরু, প্যাকাইটিন। তাহলে দেখো প্যাকাইটিন দশায় কি পয়েন্টগুলো তৈরি হচ্ছে। এক নম্বর পয়েন্ট এখানে কি হলো, টেট্রাড তৈরি হলো, চারটা দশা। আমরা যেটা বলতেছিলাম, একই ক্রোমোজোমের একটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিডকে বলতেছি আমরা সিস্টার, সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে বলতেছি সিস্টার, মানে এইটা আর এইটা। দেখো তো দুইটা আলাদা ক্রোমোজোম, যেটা বাবা থেকে আসছে আর একটা মা থেকে, ক্যারার বাপের ক্রোমোজোম আর ক্যারার মায়ের ক্রোমোজোম, দুইটা বলতেছি। এই দুইটা ক্রোমোজোমকে আলাদাভাবে কি বলা যেতে পারে, তুমি যদি এই অংশটা দিকে তাকাও, তাহলে এইটা আর এইটা, এই দুইটা ক্রোমোজোমকে আমরা কি বলতে পারি, সেটা হলো নন সিস্টার, কারণ একই না, নন সিস্টার ক্রোমাটিড। এরা কিন্তু ক্রমান্বয়ে কাছেই আসতেছিল জানো, এই এই সিনাপটোনিয়াল কমপ্লেক্সের কারণে এরা কিন্তু ক্রমান্বয়ে কি কাছে আসতেছিল, এরা কাছেই আসতেছিল। তাহলে দেখো তো আমরা এখানে কি পাইলাম, প্যাকাইটিন দশায় মূলত আমরা কি পাইলাম, কি কি পাইলাম। প্রথম কথা, এখানে চারটা কি পাইছি আমরা, ক্রোমাটিড পাইছি, যে দশাকে আমরা বলতেছি টেট্রাড দশা।
ক্রোমাটিড কয়টা পাইছি ভাই আমরা? 4টা পাইছি। 1টা 2টা 3টা 4টা। তার মানে এখানে ক্রোমোজোম 2টাই আছে কিন্তু ক্রোমাটিড 4টা হয়ে গেছে। আমরা এই দশা নাম দিলাম টেট্রার দশা। তাহলে একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে বলতেছি সিস্টার, আবার 2টা ভিন্ন ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে বলতেছি নন সিস্টার ক্রোমাটিড। আমরা টেট্রাড পাইলাম, সিস্টার নন সিস্টার 2টাই পেলাম। এই দশাটায় একটু সামনে আগানোর পর একটু স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। যেমন তুমি দেখো, আমরা এটা আবার আর্ট করা ট্রাই করি। ওকে, এই যে ডিএনএটা আছে বা ক্রোমোজোমটা আছে, অর্থাৎ ক্যারার বাপের যে ক্রোমোজোমটা আছে, ক্যারার বাপের ক্রোমোজোম, আর এখানে দেখো তো ক্যারার মায়ের যে ক্রোমোজোমটা ছিল, এই ক্রোমোজোমটা খুব বেশি কাছে এসে যাবে। এরা খুব বেশি কাছে এসে যাবে। দেখো 2টা পয়েন্টে কিন্তু জয়েন্ট হয়ে গেছে, একটা এখানে একটা এখানে। এই যে 2টা পয়েন্টে জয়েন্ট হয়ে যাওয়া, আমরা এটাকে বলতেছি তোমার ক্রসিং ওভার বলা হয়। হ্যাঁ, 2টা পয়েন্ট একসাথে লেগে যাবে, এক্ষেত্রে এই গঠনটা তৈরি হয়। দেখো তো, এটা যদি আমরা একটু বাড়াই আর কি, তাহলে এটা মূলত এইভাবে থাকবে, এক্স এর মধ্যে একটা গঠন তৈরি করে, যেটাকে বলি কায়াজমা। আমরা এই প্রান্তে দেখো, যে এই প্রান্তে 2টা কি বলা হয়, 2টা তোমার এই বাহু আর কি, 2টা বাহু, ক্রোমাটিডের 2টা বাহু যুক্ত হয়ে কায়াজমা গঠন করে। তাহলে দেখো আমরা এখানে আরেকটা গঠন পাইলাম, সেটা হলো কায়াজমা। আমরা একই দশায় আছে এখনো, এখানে কায়াজমা গঠিত হয়। এই কায়াজমা দেখো, যখন তারা দূরে ছিল তারা আকৃষ্ট হয়েছে, যখন তারা দূরে ছিল তারা আকৃষ্ট হয়ে কাছে আসছে। তারা কি করছে ভাইয়া? কাছে আসছে। তুমি শুরু থেকে দেখো, প্রথম দূরে ছিল, কাছে আসছে, আরো কাছে আসছে, যেটাকে আমরা বলতেছিলাম কাছে আসে কোন প্রক্রিয়া ভাইয়া? সিনাপসিস প্রক্রিয়া। কাছে আসছে, আর কাছে আসার পর যখন খুব বেশি কাছে আসছে, যখন একটা আরেকটার সাথে লেগে গেছে, যখন দেখো এই বাহু যখন কি 2 প্রান্ত যখন লেগে গেছে, আমরা এটাকে বলতেছি কায়াজমা বা ক্রস। ওকে, লেগে যাওয়ার পরে কি হয়েছে? লেগে যাওয়ার পরে এখানে কিছু আদান প্রদান ঘটে যায়, জিনের কিছু আদান প্রদান ঘটে বা ক্রোমোজোমের আদান প্রদান ঘটে। অর্থাৎ এই 2টা পয়েন্টে দেখো, এই যে আমাদের এই যে কি কালার, এটা এই যে পিঙ্ক কালার মনে হয়, এই পিঙ্ক কালারের যে অংশটা আছে, যে ডিএনএটা আছে, এই বাহুর একটা অংশ তোমার এই কালোটার সাথে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ কালোটার একটা অংশ পিঙ্কে আসবে, পিঙ্কের একটা অংশ কালো যাবে, কালোটাতে যাবে, এখানেও চেঞ্জ হবে, এখানেও চেঞ্জ হবে, 2টা জায়গাতে চেঞ্জ হবে। আমরা এই চেঞ্জটাকেই বলতেছি, এই কায়াজমা যে ভেঙে যে চেঞ্জ হয়ে যাওয়া, ইন্টারচেঞ্জ হয়ে যাওয়া, আমরা এটাকে বলতেছি ক্রসিং ওভার। তার মানে এখানে ক্রসিং ওভারও ঘটে। দেখো তো, ক্রসিং ওভার এটাও ঘটবে। তাহলে আমরা এখানে মূলত 3টা স্পেশাল ঘটনা পাচ্ছি, একটা হলো টেট্রাড, একটা কায়াজমা, আর একটা হচ্ছে ক্রসিং ওভার। এই 3টাই ঘটতেছে কোন দশায়? এই প্যাকাইটিন দশায়। এখন আমি যেটা বলতেছিলাম ভাই একটু আগে, এই যে ক্যারার বাপের ক্রোমোজোম আর ক্যারার মায়ের ক্রোমোজোম, এই 2টা ক্রোমোজোম যখন দূরে ছিল তখন তারা কি হয়েছে? আকৃষ্ট হয়েছে এবং কাছে আসছে। যখন খুব বেশি কাছে এসে যায় ভাই, তখন তুমি জানো ঘটনা কি ঘটে? যখন খুব বেশি কাছে এসে যায় তখন কি হয়ে যাবে? এদের আর ভালো লাগবে না, এখন বিকর্ষণ শুরু হয়ে যাবে, তাই না? যখন দূরে ছিল তখন খুব ভালো লাগতেছিল, কাছে আসছে, যখন খুব বেশি কাছে এসে কি বলা হয়, কাছে এসে গেছে, এখন আর এটা ভালো লাগে না। এখন তাদের ভিতর কি সম্পর্ক, কি বলো ভাইয়া? তাদের ভিতর এখন কি ওই সম্পর্কটা বিরাজ করতেছে? খুব কাছে আসলে কি হয় তুমি অলরেডি জানো, সেটা খুব ভালো লাগতেছে না এখন। মনে করো এখন দূরে চলে যেতেছে, এখন আর কাছে ভালো লাগতেছে না। ওকে, এখন তুমি দেখো এই ঘটনাটা কিভাবে করতে পারে। কিন্তু এই পয়েন্ট দুটো তো জয়েন্ট হয়ে গেছে, এখানে পয়েন্ট দুটো জয়েন্ট হয়ে গেছে, বিকর্ষণ শুরু হয়, মাঝে মাঝে লেগে যায় না? এই 2টা পয়েন্টে বা এই সেন্ট্রোমিয়ার আর এই সেন্ট্রোমিয়ার দুটোর মাঝখানে বিকর্ষণটা শুরু হয়ে যায়। বিকর্ষণ শুরু হওয়া আমরা এটাকে বলবো ডায়াকাইনেসিস। এই দশার নাম দিব, সরি, ডিপ্লোটিন। এখানে নাম দেবো এটা আমরা ডিপ্লোটিন। ওকে ভাইয়া, এই ডিপ্লোটিন দশায় কি হবে? এই ডিপ্লোটিন দশায় হালকা বিকর্ষণে শুরু হবে। দেখো, এক্ষেত্রে যে ক্রোমোজোম 2টা, আমরা একটু যদি কপি করি, এই টোটালটারে যদি আমরা একটু কপি করা ট্রাই করি, দাঁড়াও, পুরো অংশ কপি হয়ে গেছে, এটা ডিলিট করে দিই। আমরা জাস্ট এই অংশ দিয়ে যদি কপি করি,
আরে আবার তো পুরো অংশটা আসতেছে। ওকে, কপি না করে আমি জাস্ট আর্ট করি, তাহলে সেটা সুবিধা হয়। দেখো তো এই ক্যারার বাপের যে ক্রোমোজোমটা আছে, কালো ক্রোমোজোম ক্যারার বাপেরটা, এই ক্রোমোজোম কি হবে, এই ক্রোমোজোমের একটা প্রান্ত তো এখানে থাকবে, আরেকটা প্রান্ত এখানে থাকবে। তো এই একেবারে প্রান্তর যে অংশটা, এটা কি হয়ে যাবে, এই পিঙ্ক কালার হয়ে যাবে, এটা সেম অবস্থায় হয়ে যাবে। এখানে তো সেন্ট্রোমিয়ার থাকবে, এই অংশটা সেন্ট্রোমিয়ার। আবার এই ক্যারার মায়ের ক্রোমোজোমের ক্ষেত্রে এটা তো তোমার একই অবস্থা হবে না, তোমার দেখো এইটা তোমার এরকম হবে। ওকে, এই দুটো একই রকম অবস্থায় আসবে, কিন্তু এটার প্রান্তে আবার কি আছে, এখানে এটা যুক্ত হবে, কালো হয়ে গেছে, একটু চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো এই সেন্ট্রোমিয়ারটা অবশ্যই এরা পরস্পর বিকর্ষণ করে, আগে মাঝখানে দূরত্ব দেখো কতটুকু ছিল, এখানে দেখো দূরত্ব খুব কম ছিল, কিন্তু এখন দেখো বিকর্ষণের কারণে দূরত্ব বেড়ে বেড়ে চলে গেছে। আমরা এটা কি বলবো, ডিপ্লোটিন, এটা কি বলবো ভাইয়া, ডিপ্লোটিন বা দ্বিগুণ সুতা, হ্যাঁ, এটার নাম ডিপ্লোটিন। এখানে বিকর্ষণ শুরু হয় বা প্রান্তীয়করণ শুরু হয়, তাহলে আমরা এখানে যে পয়েন্টটা পাবো এরা প্রান্তের দিকে সরে যেতে যাবে। বিকর্ষণটা শুরু হয় সর্বপ্রথম কই থেকে, সেন্ট্রোমিয়ার থেকে, তারপরে পুরো ক্রোমাটিড জুড়ে। তাহলে প্রান্তীয়করণ করবে এখানে, কি পাচ্ছি আমরা এখানে, প্রান্তীয়করণ কোন দশায়, ডিপ্লোটিন দশায়। এই প্রান্তীয়করণে আবার কি সৃষ্টি হচ্ছে ভাই, দেখো তো লুপ সৃষ্টি হচ্ছে না, একটা লুপ সৃষ্টি হচ্ছে এদিকে, লুপ। তাহলে লুপ সৃষ্টি হয়, একটাও হতে পারে একাধিকও হতে পারে, অনেক লুপ সৃষ্টি হয়। প্রান্তীয়করণ এই সংখ্যাটা বাড়তে থাকবে, বুঝতে পারছো কি না, এরা কি করতে থাকবে, বাড়তেই থাকবে। আমরা যদি এর পরের দশাটা দেখি, ডায়াকাইনেসিস, এই প্রান্তীয়করণের পরে সেটা আবার আমরা এটা হুবহু কপি করতে পারি, যা কপি যদি না করি তাহলে আবার আমরা লিখে দিই এটা, এখন আর আর্ট না করে এটা দেখাই। আরে কালোটা, এই তো সেন্ট্রোমিয়ার, এখানে একটু অংশ কি থাকবে, পিঙ্ক কালার থাকবে, এখানে পিঙ্ক কালার। তারপরে দেখো আবার এখান থেকেও একটা অংশ চলে আসবে, সেটা এখান থেকে এখানে একটা অংশ থাকবে, সেটা হলো কালো কালার। খুব বেশি হয়ে যাবে তোমার, দূরত্বটা অনেক বেড়ে যাবে, সেটাকে আমরা বলতেছি ডায়াকাইনেসিস। এই দূরত্ব কি হবে এখানে, ডায়াকাইনেসিস। এক্ষেত্রে নিউক্লিয়াসে তোমার বিলুপ্তি ঘটে, আবার নিউক্লিয়ার পর্দাও এখানে প্রায় নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। এই দশাটা নিউক্লিয়ার পর্দাটাও, এই যে মেমব্রেনটা দেখতেছি, এটাও ভেঙে ভেঙে যেতে যায় আর কি। নিউক্লিয়াস এই দশাতে থাকবেই না, নিউক্লিয়ার পর্দাটাও ভেঙে যাবে। আমরা এটার নাম দিলাম প্যাকাইটিন দশা। তার মানে এরা দূরে সরে গিয়ে কি, অনেক দূরে সরে যেতে চাচ্ছে, এরা একেবারে অনেক দূরে সরে যেতে চাচ্ছে, কিন্তু যেতে পারতেছে না, কারণ দুইটা পয়েন্টে কি আছে, আটকে আছে, মায়া আছে, ধরে আছে, দূরেও চলে যেতে চায়, আবার এদের মায়া বা মহব্বত তৈরি হয়ে গেছে, এটাও থেকে যায়। এখন তুমি এখানে আসো, এর পরবর্তী দশায় আমরা এটার নাম দিলাম ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস। ওকে, ডায়াকাইনেসিস মানে বিপরীত দিকে সমাবেশ বা চলে যাওয়া আর কি, হ্যাঁ, ডায়াকাইনেসিস। এর পরে একটা ভিন্ন দশা ঘটে, সেটা হলো মেটাফেজ ওয়ান ঘটে। আমরা প্রোফেজ ওয়ানে ছিলাম এতক্ষণ, এরপরে যে দশাটা আসবে সেটা মেটাফেজ ওয়ান। এখানে কি আসবে দেখো, এই ক্ষেত্রে মেটাফেজে তোমার এই নিউক্লিয়ার মেমব্রেনটা থাকবে না, মেটাফেজে তোমার কি থাকবে না, একটু বড় বড় করে আর্ট করা লাগবে এটা। দেখো আমরা এইটা একটা বাউন্ডারি দেই, এইটা হচ্ছে একটা সেলের বাউন্ডারি, একটা সেল, এইটা হচ্ছে একটা কোষ। ওকে, এই কোষের ভিতর এখন এই যে লাল কালারের যে তোমার কি বলা হয়, এই যে নিউক্লিয়ার যে মেমব্রেনটা ছিল, এখানে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকবে না, থাকার প্রয়োজনই নাই। যদি নিউক্লিয়ার মেমব্রেনটা এখানে না থাকে তাহলে জাস্ট দুটো ক্রোমোজোম থাকবে। ওকে, এই ক্ষেত্রে জাস্ট দুটো ক্রোমোজোম থাকবে। এই ক্যারার বাপের ক্রোমোজোম এখানে দেখো তো, এক্ষেত্রে ক্যারার বাপের ক্রোমোজোম এরকম একটা ক্রোমোজোম থাকবে, এখানে হালকা চেঞ্জ হয়ে আসছে, আবার সেম ক্রোমোজোমটাই
ও যদি কপি করি, এখানে যদি নিয়ে আসি, এই যে এখানে দেখো এই সেম ক্রোমোজোমটাই, তো কালার চেঞ্জ হয়ে যাবে এটা না, এটা তোমার ওকে এরকম। তাহলে দেখো তো এই অংশ দুটাতে, অর্থাৎ এখানে কোনো নিউক্লিয়ার মেমব্রেন নাই, এখানে নিউক্লিয়ার মেমব্রেনটা ভেঙে গেছে। নিউক্লিয়ার মেমব্রেন ভেঙে যাওয়ার ফলে এরা কিন্তু তোমার ডিস্টেন্সটা বাড়তেই ছিল, এরা দূরে চলে যেতে চাচ্ছিল, দুইটাই দূরে সরে যেতে চাচ্ছিল। ওকে, এখন সরতে পারতেছিল না, কিন্তু যখন নিউক্লিয়ার মেমব্রেন নাই এক্ষেত্রে নতুন কিছু ইনভলভ হয়ে যাবে। যখন দেখো এই সমস্যাটা, যখন তারা দূরে যেতে চাইতেছিল নিজেদের মধ্যে থেকে, যখন তারা নিজেরা নিজেরা দূরে যেতে চাইতেছিল, অনেক কারণে যেতে চায় কিন্তু যায় না, কোনো কিছু কারণে, কোনো কিছু মায়া থেকে যায় আবার। কিন্তু যখন এই সমস্যাটা সবাই জেনে গেলো নিউক্লিয়ার মেমব্রেন নাই, তার মানে কি এখন পুরো সেল জানে, আগে শুধু নিউক্লিয়াসের ভিতরেই ছিল, এখন কি সম্পূর্ণ সেল জেনে গেছে। তার মানে কি করে বলো তো, এই যে তোমার ক্যারার যে বাপের ক্রোমোজোমটা আছে, ক্যারার বাপের ক্রোমোজোম, তার বাপের লোকেরা মানে সেন্ট্রোমিয়ার যে আছে, সরি সেন্ট্রোমিয়ার তো না, সেন্ট্রিওল, যে সেন্ট্রিওল থেকে মাইক্রোটিউবিউল গুলো তৈরি হয়, আমরা যেটাকে বলি স্পিন্ডল ফাইবার। তাহলে দেখো তো এখান থেকে এই সেন্ট্রোমিয়ার গুলো থেকে যে স্পিন্ডল ফাইবার গুলো তৈরি হবে, সেই স্পিন্ডল ফাইবার গুলো কি করবে, এইটাকে টানবে, তাই না, এই সেন্ট্রোমিয়ারকে আকর্ষণ করবে এই পাশে স্পিন্ডল ফাইবার। আবার তুমি দেখো এই পাশ থেকে সেন্ট্রোমিয়ার গুলোকে স্পিন্ডল ফাইবার কি করবে, আকর্ষণ করবে এই পাশে। তাহলে এরা সজোরে টানবে এদিকে, এই সেন্ট্রোমিয়ারকে তারা এইদিকে টানবে খুব জোরে, আবার তারা এইদিকে টানবে খুব জোরে। আগে তারা নিজেরা আলাদা হইতে চাইছে, কিন্তু এখন কি পুরো সেল তাকে চেষ্টা করে দিচ্ছে আলাদা করে দেওয়ার জন্য, কিন্তু ঝামেলাটা ভাল লাগে না, তারা সরে যা। যে ক্যারার বাবের ক্রোমোজোম আর ক্যারার মায়ের ক্রোমোজোম, এখন দুইটা ঘটনা কি করবে বলতো, এই সেন্ট্রোমিয়ার সহ এই সম্পূর্ণ ক্রোমোজোমটাই, এখান থেকে সম্পূর্ণ ক্রোমোজোমটাই এই পাশে চলে আসবে, আর এই ক্রোমোজোমটাই এই পাশে চলে আসবে, দুইটার ওটালি কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এইখানে যে মেটাফেজ ওয়ানটা ঘটলো, এই মেটাফেজ ওয়ানে কি তোমার সেন্ট্রোমিয়ার আলাদা হয়েছে ভাইয়া? অবশ্যই না। দেখো এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার আলাদা হয় নাই। আমরা যদি এর পরে দশাটা দেখি, যদি ওই চিত্রটা আমরা এখানে নিচে একটু দেখি কেমন হতে পারে, সেন্ট্রোমিয়ার কিন্তু আলাদা হয় নাই, তার মানে মেটাফেজ ওয়ানে সেন্ট্রোমিয়ার আলাদা হয় না, কিন্তু মাইটোসিসের মেটাফেজে সেন্ট্রোমিয়ার আলাদা হয়ে দুইটা ক্রোমোজোম তৈরি হয়, এক্ষেত্রে সেন্ট্রোমিয়ার আলাদা হচ্ছে না। তাহলে এখানে ঘটনা কি হয়ে যাবে, জাস্ট আলাদা হয়ে আসবে। কে আলাদা হয়ে আসবে, ওই বাপার যে ক্রোমোজোমটা আসছিল, ক্যারার বাপের ক্রোমোজোম, আর এক্ষেত্রে আসবে দেখো ক্যারার বাপের ক্রোমোজোমটা এমন হবে, ওকে, আর এই দিকে প্রান্তের দিকে সরে আসবে সেম এই ক্রোমোজোমটার একটা কপি, ওকে, এটা ক্যারার মায়ের ক্রোমোজোম। পার্থক্যটা কি হবে এখানে, জাস্ট এখানে দেখো, ও সরি, এখানে একটা কালারটা যে এটা হলো ক্যারার মায়ের ক্রোমোজোম। এখন দেখো তো জাস্ট ছোট পার্থক্যটা কোথায় ছিল বলতে পারবা? এই অংশটাতে তোমার কি আসছে, এই দুইটা জায়গায় ক্যারার বাপের ক্রোমোজোমে কিছু মায়ের বৈশিষ্ট্য রয়ে গেছে, ক্যারার মায়ের ক্রোমোজোমে আবার সেম এক্ষেত্রে এরকম ঘটনা ঘটে গেছে। এরা যদিও আলাদা হয়ে গেছে কিন্তু কিছু স্মৃতি রয়ে গেছে, তাই না? এরা যদিও আলাদা হয়ে গেছে এখন, কিন্তু কিছু স্মৃতি এখনো রয়ে গেছে। আমরা এইটাকে আমরা কি করতে পারি দেখো তো, আমরা আগের দশা ছিল মেটাফেজ ওয়ান, এটা ছিল কি ভাইয়া, মেটাফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, ওকে, এটা হবে অ্যানাফেজ ওয়ান, দুই দিকে চলে গেছে। এই যে দুই দিকে চলে আসলো, এখন তুমি বলো এই পাশ থেকে একটা অংশ তৈরি হবে, এই পাশে একটা সেল তৈরি হবে, আবার এই পাশে আলাদা একটা সেল তৈরি হবে, মানে এটা একটা স্বতন্ত্র সেল হবে, এটা একটা স্বতন্ত্র সেল হবে। এখন তুমি দেখো এই অংশে ক্রোমোজোম কয়টা আছে বলো তো ভাই? এখানে যদি একটা আলাদা সেল হয়ে যায় তাহলে এই অংশে, এই অংশটাতে কয়টা ক্রোমোজোম আছে ভাই? এখানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু একটা, এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কত, একটা। আবার এই ক্ষেত্রে দেখো ক্রোমোজোম সংখ্যা একটা। তাহলে বলো টোটাল যে 46টা ক্রোমোজোম ছিল, টোটাল 46টা ক্রোমোজোমের 23টা ক্রোমোজোম এই পাশে আসবে, বাকি 23টা ক্রোমোজোম কোথায় যাবে, এই পাশে। তুমি যদি জাস্ট এই অংশটা কাউন্ট করো তাহলে এই অংশটায় ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড ভাইয়া? এক্ষেত্রে বলো ক্রোমোজোম সংখ্যাটা এখানে কি ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড, আবার এই ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কি হ্যাপ্লয়েড টোটালি।
এখানেও হ্যাপ্লয়েড ক্রোমোজোম, এখানে কি হ্যাপ্লয়েড ক্রোমোজোম, মানে 23টা এখন 23 জোড়া আর নাই, কারণ ক্যারার বাপের ক্রোমোজোম আর ক্যারার মায়ের ক্রোমোজোম আলাদা হয়ে গেছে, একসাথে আর থাকেই না। তাহলে দেখো এই ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 23টা, এই ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 23টা, হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড হয়ে গেল। কিন্তু ঘটনা এখনো বাকি। এই যে ক্রোমোজোমটা, একটা ক্রোমোজোমের কয়টা এখানে ক্রোমাটিড আছে, দেখো এখানে ক্রোমাটিড দুইটাই আছে, এখানেও ক্রোমাটিড কয়টা, দুইটা, এখানেও দেখো ক্রোমাটিড কয়টা আছে, দুইটাই আছে। তার মানে এটা ক্রোমোজোম সংখ্যা কমে অর্ধেক হলেও ক্রোমাটিড কি হয় নাই, কমে নাই। তার মানে এই ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো এই অংশটায়, এটা কি 4C হবে, 4C। ওকে, 4C না, আসলে 2C আসবে এখানে, সরি 4C তো না, এই ক্ষেত্রে 2C হবে আর এই ক্ষেত্রে 2C হবে। তার মানে দেখো এখানে প্রত্যেকটা ক্রোমোজোমের কি দুইটা করে ক্রোমাটিড আছে, দুইটা ক্রোমাটিড থাকার মানে কি প্রত্যেকটা ডিএনএ এখন দ্বিগুণ আছে, ডিএনএটা কি দ্বিগুণ আছে। কিন্তু আলটিমেটলি তোমার যে উদ্দেশ্যটা ছিল, উদ্দেশ্যটা কি ছিল ভাইয়া, উদ্দেশ্য ছিল এই ক্রোমোজোম কি করা, 23টায় কমে নিয়ে আসা, টার্গেট 23, তাই না? টার্গেট তো এটাই ছিল, মিশন তো এটাই ছিল, ক্রোমোজোম সংখ্যা কমানো, আমরা যাকে বলতেছিলাম মায়োসিস। তাহলে এই দশাটাতে কি করছে, মায়োসিস ঘটবে। ওকে, এখন পর্যন্ত ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। তারপরে এক্ষেত্রে এই দুটো ভাগ হবে, সেন্ট্রোমিয়ার পরের দশা আর কি, ভাগ হয়ে একটা এদিকে চলে যাবে, একটা এদিকে চলে যাবে, এখানে দুইটা কোষ হবে, মানে এখানে আলাদা করে দুইটা কোষ হবে, এখানে দুইটা কোষ হবে, টোটাল 4টা কোষ তৈরি হয় মিয়োসিসে। আমরা এটা ঘটবে সেম একবার মাইটোসিসের মতো, আমরা মাইটোসিসটা আগের ক্লাসে পড়ে আসছিলাম, আমরা জাস্ট ওই সেম প্রসেসটা তুমি রিপিট করবো। জাস্ট পরীক্ষায় মেসেজ থেকে এই পর্যন্তই প্রশ্ন এসে থাকে আর কি। আমরা যদি জাস্ট একটু ওভারভিউ করি, আমরা একটা মেন বই যাবো এখন, যে এই যে কেরার বাপের কাহিনীটা, আমরা এটা মেন বই দেখবো যে কিভাবে বলা হয়েছে। ওকে ভাই, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো মায়োসিস আমরা বলতেছিলাম, মায়োসিস এই বিভাজনটা, এটাকে কি ধরনের বিভাজন ভাইয়া, মায়োসিসকে বলে হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক কেন, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা কমে যায়। আমাদের টার্গেটটাই কি ছিল ভাই, দেখো তো, ক্রোমোজোম সংখ্যা কমে কয়টা নিয়ে আসা, 23টায়, অর্ধেক সংখ্যক নিয়ে আসা, এই জন্য বলা হয় হ্রাসমূলক বিভাজন। এই ক্ষেত্রে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তারপর দেখো তো, নিউক্লিয়াস পরপর কয়বার বিভাজিত হবে, 2বার বিভাজিত হয়, ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়, মানে ডিপ্লয়েড ক্রোমোজোম থেকে হ্যাপ্লয়েড হবে, এটাই জাস্ট কাহিনী। তাহলে কোষ কয়টা সৃষ্টি হবে, সর্বমোট 4টা, সর্বোচ্চ বা সর্বমোট 4টা কোষ সৃষ্টি হয়। আমরা যখন মাইটোসিস পড়ে আসছিলাম, সেখানে একটি মাতৃকোষ থেকে 2টি অবদ্ধ কোষ সৃষ্টি হয়েছে, কিন্তু এখানে কি একটি মাতৃকোষ থেকে 4টি অবদ্ধ কোষ সৃষ্টি হবে। তারপরে যে আবিষ্কার, নামকরণ, এগুলো দেখো, আমরা জাস্ট এখান থেকে পড়বো। বিজ্ঞানী ফার্মার ও মোর, এই ফার্মার ও মোর কি করেন, এই সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মিওসিস বা মায়োসিস নামকরণ করেন, বিজ্ঞানী ফার্মার আর মোর। আর দু একটা ওয়ার্ড তুমি পড়তে পারো, আমি পড়াবো না। তারপর দেখো তো, একটা একটা বিষয় মাথায় রাখা লাগবে, এই যে মিওসিস কোষ বিভাজনটা, মিওসিস বা অর্ধেক করা, মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন, ভাই তুমি চিন্তা করো, হ্রাসমূলক মানে অর্ধেক তুমি করবা, এটা কোন ক্ষেত্রে হতে পারে ভাই, একটা ক্ষেত্রেই হতে পারে, যখন তোমার ডিএনএ কি থাকবে, ডিপ্লয়েড থাকবে। যখন তোমার ডিএনএ ডিপ্লয়েড থাকবে ঠিক তখনই এই ঘটনা ঘটতে পারে। তোমার যদি ডিএনএ হ্যাপ্লয়েড থাকে, তুমি এটাকে দুই ভাগ করতে পারবা, আসি একটা দুই ভাগ করলে তো হবে না। যখন এই ডিএনএ ডিপ্লয়েড থাকবে, যখন ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড থাকে, ঠিক তখনই কি করতে পারে, এই হ্রাসমূলক বিভাজনটা করতে পারে। তারপরে মিওসিস বিভাজন কোথায় করতে পারে, সর্বদা জনন মাতৃকোষে অথবা জাইগোটে, দুইটা। ডিপ্লয়েডদের, যাদের তোমার দেহকোষ বা টোটাল শরীরটাই ডিপ্লয়েড, দুইটা দুইটা করে ক্রোমোজোম থেকে ডাবল ডাবল, তাদের জনন মাতৃকোষে ঘটবে। আর যারা হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড, তাদের ক্ষেত্রে ডিএনএতে ঘটবে, সরি জাইগোটে ঘটবে। কারণ জাইগোট সারা জীবনে কি হয়, ডিপ্লয়েড হয়। তুমি এখানে দেখো, মায়োসিস সর্বদা জনন মাতৃকোষে সম্পন্ন হয়, দৈহিক কোষে কখনো দৈহিক কোষে সম্পন্ন হয় না। আচ্ছা, এখানে একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে মায়োসিস কোষ বিভাজন সবসময় কোথায় হচ্ছে, ডিপ্লয়েড কোষে হচ্ছে, সবসময় ডিপ্লয়েড কোষে হচ্ছে। তাহলে বলো তো, মাইটোসিস কি ঘটতে পারে ডিপ্লয়েড হ্যাপ্লয়েডে? মাইটোসিস আমরা পড়ে আসছিলাম কি, সমীকরণিক কোষ বিভাজন, ওইখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় না, যা আছে তাই থাকে। তার মানে মাইটোসিস হ্যাপ্লয়েড কোষেও করতে পারে, কিন্তু আবার ডিপ্লয়েড কোষেও করতে পারে, দুইটাতেই করতে পারে। তবে একটা বিষয় মাথা রাখা রাখবে, প্রাণী কোষের ক্ষেত্রে, প্রাণী কোষের কোনো প্রাণীর হ্যাপ্লয়েড কোষে কখনো মাইটোসিস ঘটে না। দেখো উদ্ভিদের হ্যাপ্লয়েড কোষে মাইটোসিস ঘটতে পারে, কিন্তু প্রাণীর হ্যাপ্লয়েড কোষে কখনোই মাইটোসিস ঘটে না। জাস্ট একটা ব্যতিক্রম আছে, শুধুমাত্র একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হলো তোমাদের পুরুষ মৌমাছি বা পুং মৌমাছি। ওকে, ওই ক্ষেত্রে ঘটে আর কি, তাদের হ্যাপ্লয়েড কোষেও মাইটোসিস ঘটে আর কি। তুমি দেখবে প্রাণীর আচরণ 12তম অধ্যায়ে পড়ার সময়, যদি কথা স্পষ্ট করে দেওয়া নাই,
কিন্তু এই ঘটনা সেখানে ঘটে আর কি, আর কোথাও ঘটে না। তার মানে মিওসিস ঘটবে শুধুমাত্র ডিপ্লয়েড কোষে, সেটা হয় জনন মাতৃকোষে অথবা জাইগোটে। হয় জনন মাতৃকোষে ঘটবে অথবা কোথায়, জাইগোটে ঘটে। দেখো তো, সর্বদাই 2n সংখ্যক বা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়। নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে মায়োসিস হয় নিষেকের পরে, মানে জাইগোট গঠনের পরে, আর উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবের মায়োসিস নিষেকের পূর্বে হয় জনন মাতৃকোষে। ওকে, এইটা। তাহলে আমরা কি বললাম ভাইয়া, মায়োসিস হবে কোথায়, সবসময় ডিপ্লয়েড কোষে। মায়োসিস হবে কোথায়, হ্যাপ্লয়েড কোষে অথবা ডিপ্লয়েড, দুই ধরনের কোষেই ঘটে। কিন্তু প্রাণীর ক্ষেত্রে অবশ্যই ডিপ্লয়েড কোষ, কোনো হ্যাপ্লয়েড কোষে ঘটবে না। ঠিক আছে ভাইয়া। তারপর আসো, ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটে গ্যামেট গঠনের ঠিক পূর্বে। আমরা এ ধরনের বিভাজনকে বলি যে মায়োসিসকে বলি টার্মিনাল মায়োসিস, বা প্রি জাইগোটিক মায়োসিস বলা হয়। আর জাইগোট গঠনের পরে যদি ঘটে তাকে বলি জাইগোটিক মায়োসিস বা পোস্ট জাইগোটিক মায়োসিস। যেমন সিম কার্ডের মতো, প্রিপেড সিম কার্ড। প্রিপেড মানে কি, আগে টাকা রিচার্জ করো তারপর কথা বলো। পোস্টপেড উল্টা, কথা বলার পরে মাসিক পেমেন্ট করে দাও। সেম অবস্থায় যখন তোমার জাইগোট গঠনের আগে তোমার মায়োসিস ঘটে তখন তাকে বলি প্রি জাইগোটিক মায়োসিস বা টার্মিনাল মায়োসিস। জাইগোট গঠনের পরে হলে পোস্ট জাইগোটিক মায়োসিস বা জাইগোটিক মায়োসিস। আবার এটা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে পরাগধানীর মধ্যে মধ্যে করতে পারে, আবার ডিম্বাশয়ের মধ্যে করতে পারে। আমরা এ ধরনের সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের মায়োসিসকে বলে আমরা স্পোরিক মায়োসিস, স্পোর তৈরি করে স্পোরিক মায়োসিস বলে থাকি। আমাদের এখানে কিছু লাগবে না, এই কথা বারবার আসছে, সেম কথাটা তুমি পড়া লাগবে। মায়োসিস কোষের বৈশিষ্ট্যগুলো কি হবে, নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়, ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয়, আমরা অলরেডি পড়ে আসছি। এক্ষেত্রে কি ভাইয়া, ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে, তাই না? আমরা দেখে আসলাম না যে বাবার ক্রোমোজোমে যে কেয়ার বাবার ক্রোমোজোম আর কেয়ার মায়ের ক্রোমোজোম যখন আলাদা হয় তখন অল্প একটু খন্ড বা অল্প একটু অংশ তাদের ভিতরে ইন্টারচেঞ্জ হয়ে যায়। এইটাই, এটার কারণে এই দুইটা ক্রোমোজোম কখনোই কি হবে না, একেবারে হুবহু 100% সমগুণ সম্পন্ন হয় না। এটা কখনোই মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয় না, একটু পার্থক্য থাকেই থাকে। দেখো, একই বাপের দুই ছেলে, বাপ মা দুইজনে একই, দুইজনই সেম, বাট দুই ছেলে হয়েছে দেখো আলাদা, একটা আগের সাথে মিলে না, অল্প একটু চেঞ্জের কারণে হয় এমনটা। ইভেন যদি দুইজন যমজও যদি হয়, যদি দুইজন যমজও হয়, নন আইডেন্টিক্যাল যদি টুইন হয়, সেক্ষেত্রে দেখবো দুইজন আলাদা হয়ে গেছে। শুধুমাত্র আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে একই রকম হয়। আমরা এই ঘটনা পরে একটা ক্লাসে বর্ণনা করবো ইনশাল্লাহ। তারপর তুমি আসো, মায়োসিস খুব সুন্দর একটা প্রক্রিয়াটা দুই ধাপে ঘটে। প্রথম ধাপকে বলে মায়োসিস 1, দ্বিতীয় মায়োসিস 2 বলা হয়, তাই না? যে প্রথম ধাপে তোমার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, যেটুকু আমরা পড়ছি, এটাকে বলি হ্রাসমূলক বিভাজন। পরের ধাপে জাস্ট আলাদা হয় সংখ্যা বৃদ্ধি করে, হ্যাঁ, সেটা হলো মাইটোসিস, কোষ বিভাজন। তাহলে দেখো, এই টোটাল মায়োসিসকে কয়েকটা পর্যায়ে ভাগ করছে। প্রথমে ইন্টারফেস মায়োসিস 1, পরে হলো মায়োসিস 2। মায়োসিস 1 এটা হলো হ্রাসমূলক, মায়োসিস 2 হলো সমীকরণিক, বা এটা মাইটোসিস বলি আমরা। এই যে মায়োসিস 1 আর মায়োসিস 2, এই দুইটার মাঝখানে একটা বিরতি ঘটে। আমরা এই বিরতিকে বলি ইন্টারকাইনেসিস। ভাই, এই ইন্টারকাইনেসিস আর ইন্টারফেজ, এই ইন্টারফেজ আর ইন্টারকাইনেসিস, এই দুইটার ভিতরে একটা ছোট্ট পার্থক্য। এখানে তোমার কখনোই ডিএনএ রেপ্লিকেশন ঘটে না, ডিএনএ রেপ্লিকেশন ঘটে না। ইন্টারকাইনেসিসে কখনোই ডিএনএ রেপ্লিকেশন ঘটবে না, কিন্তু ইন্টারফেসে ডিএনএ রেপ্লিকেশন ঘটে, জাস্ট এটাই পার্থক্য। আমরা তারপর যদি দেখি, এই মায়োসিস 1কে 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রোফেজ, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এই প্রোফেজ 1কে আবার 5 ভাগে ভাগ করছে, ল্যাপটোটিন, চিকন সুতা, জাইগোটিন, জোয়াল, তাই না, জোড়ায় জোড়া অবস্থান করে বাইভ্যালেন্ট তৈরি করে, আমরা পরে আসলাম বাইভ্যালেন্ট তৈরি করা, প্যাকাইটিন, এক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে, তাই না, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, টেট্রাড, এই অংশগুলো দেখা যায়। ডিপ্লোটিন, এখানে তোমার কি সেন্ট্রোমিয়ার বিকশন শুরু হয়, ডায়াগনোসিস আলাদা হয়ে যায়, এই টাইপের। মায়োসিস 2 দেখো, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 কি পড়া লাগবে না তো বেশি একটা। মানুষের শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজের সময় লাগে 1 সপ্তাহ, বিভাজন তো সময় লাগে প্রায় 1 মাসের মতো। আমরা এখানে দেখো ল্যাপটোটিন, প্রত্যেকটা ক্ষেত্রে কি একই ঘটনা ঘটবে, সেটা হলো জল বিয়োজন বা পানি কমতে থাকবে। ফলে পানি কমার ফলে কি হবে, ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে পেঁচাবে, খাটো হবে, মোটা হবে, ক্রোমোজোমগুলো সংকুচিত ও পুরু হতে থাকবে। ওকে। আবার এই দশা শেষের দিকে বলে আসছিলাম কি হয়, বুকে সৃষ্টি হয়, বুকে সৃষ্টি হয়। প্রাণী কোষের ক্ষেত্রে বলে পোলারাইজড বিন্যাস, মূলত এই বুকে প্রাণী কোষই সৃষ্টি হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে না। তারপর তুমি যদি আসো কোষ, আচ্ছা এগুলো পড়া লাগবে না। ল্যাপ্টোডিন দেখো চিত্রটা, জাইগোটিন জোড়ায় জোড়ায় আসছে।
তারপর দেখো জাইগোটিন জোড়া, জাইগোটিন দিয়ে কি পড়বো, জাইগোটিনে দুইটি হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম, একটা বাবা থেকে আর একটা মা থেকে, এদের মধ্যে জোড় সৃষ্টি হয়, জোড় সৃষ্টি হওয়াকে বলা হয় সিনাপসিস। আর জোড় সৃষ্টি কে করবে, একটা প্রোটিন যাকে বলা হয় সিনাপটোনোমিয়াল কমপ্লেক্স। এই সিনাপসিস সৃষ্টি করবে কে, একটা প্রোটিন যার নাম হলো সিনাপটোনোমিয়াল কমপ্লেক্স। সিনাপটোনোমিয়াল কমপ্লেক্স, জাস্ট লিখে দিচ্ছি তোমাকে। এই সিনাপসিস তৈরি করবে সিনাপটোনোমিয়াল কমপ্লেক্স, এক ধরনের প্রোটিন। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আসো জোড় বাঁধা ক্রোমোজোম যুগলকে কি বলা হয় ভাইয়া, জোড় বাঁধা এই ক্রোমোজোম যুগল তাদের কি বলা হবে, বাইভ্যালেন্ট বলা হয়। এই বাইভ্যালেন্ট আরেকটা নাম ছিল ভাইয়া, বাইভ্যালেন্ট আরেকটা নাম কি বলতো, ডায়াড। ডায়াড কেন বলে আসছিলাম, কারণ এখানে কি হবে, তাদের ক্রোমাটিড দুইটা থাকে, ক্রোমাটিড কয়টা থাকবে, দুইটা, এই জন্য তার নাম হয় ডায়াড, বায়োভ্যালেন্ট কোনো সময় ডায়াড বলে থাকি। তাহলে বলো তো টোটাল একটা কোষে যদি প্রতি দুইটা করে ক্রোমোজোম মিলে একটা করে কি বায়োভ্যালেন্ট তৈরি হচ্ছে, তার মানে টোটাল 46টা কোষে বায়োভ্যালেন্ট কয়টা হবে, 23টা, অর্ধেক। যতগুলো কোষে ক্রোমোজোম থাকবে তার অর্ধেক কি হয়, বায়োভ্যালেন্ট তৈরি হয়। পরে আসো প্যাকাইটিন, প্যাকাইটিনে কি হবে, প্রতিটি বায়োভ্যালেন্ট দুটি করে সেন্ট্রোমিয়ার ও 4টি ক্রোমাটিড থাকবে। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়। প্রতিটি বায়োভ্যালেন্ট দুটি করে দুটি সেন্ট্রোমিয়ারে 4টি করে ক্রোমাটিড থাকবে। এই অবস্থাকে বলা হয় টেট্রাড, আমরা আগে দেখে আসছি। বা তুমি পড়ার সময় একটা কাজ করবা, পড়ার সময় আমি যখন ঘটনা বর্ণনা করছিলাম আর কি, যখন ক্যারার বাপের ক্যারা মায়ের ঘটনা বর্ণনা করছি, তুমি ঠিক ওই সময়গুলো বইয়ের সাথে মিলাই নিবা, তাহলে সহজ হবে পড়াটা, বুঝতে সহজ হবে। তারপরে আসো প্যাকাটিনে পড়ে প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড দৃষ্টিগোচর লাগবে না। একই ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, একই জোড়ার ভিন্ন দুইটি ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। আমরা এখানে দাগায় আসছিলাম, দেখো তো, দেখো এই যে দুইটা একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড ছিল, যাদেরকে আমরা বলতেছিলাম এই দুইটা ক্রোমাটিডকে বলছে সিস্টার ক্রোমাটিড, আর অপর জোড়ার যে দুটো ক্রোমাটিড এইটা আর এইটা, এইটা এই দুইটা, তাদেরকে বলছে নন সিস্টার ক্রোমাটিড। এই 4টা ক্রোমোজোম একসাথে ছিল, এই জন্য আমরা কি বলতেছিলাম, টেট্রাড। ওকে, এই দুইটা ক্রোমোজোম কাছাকাছি আসছে, একটা আরেকটার সাথে লেগে গেছে, এই অংশটা দেখো, আমরা যাকে বলতেছি কায়াজমা, এই অংশ যাকে বলতেছি কায়াজমা। এখানে জিনের পরিবর্তন হয়, অর্থাৎ কালো অংশ সাদায় আসবে, সরি পিঙ্ক কালারে আসবে, পিঙ্ক অংশ কালোতে চলে যাবে, যাকে আমরা বলবো ক্রসিং ওভার। তাহলে এই ঘটনাগুলো কোথায় করতেছে দেখো তো, এই প্যাকাইটিন উপপর্যায়ে, প্যাকাইটিন, বা এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্যাকাইটিন। যদি পরীক্ষায় কোনো উপপর্যায়ে নিয়ে প্রশ্ন আসে, তুমি যদি আনসার করতে না পারো যে এক্স্যাক্টলি কোন আনসারটা হবে, তাহলে তুমি প্যাকাইটিন দাগাই দিয়ে আসবে, ইনশাল্লাহ 50% সম্ভাবনা হয়ে যাবে, মানে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এই যে এক্স আকৃতির কায়াজমা তৈরি হয়, এখানে ক্রসিং ওভার ঘটে। তারপর তুমি আসো ডিপ্রোটিন, ডিপ্রোটিন দিয়ে খুব বেশি কিছু পড়া লাগবে না। বাইভ্যালেন্টের ক্রোমোজোমদের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়, এখানেই খুব বেশি কাছে এসে গেছিল, যার ফলে বিকর্ষণের কারণে লুপ সৃষ্টি হয়। একে আমরা ক্রোমোজোম যেটা প্রান্তের দিকে সরে যায় যাকে বলে প্রান্তীয়করণ। যদি একাধিক জায়গায় কি হয়, কায়াজমা তৈরি হয়, তাহলে লুপ 90 ডিগ্রি হবে। যদি একটি মাত্র কায়াজমা থাকে তাহলে লুপ তৈরি হবে একটি 180 ডিগ্রি। ব্যাস। জায়াকাইনিস এক্ষেত্রে নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায়, অ্যানভেলভের বিলুপ্তি ঘটে, হ্যাঁ, সেন্ট্রাল মেরুতে পৌঁছায়। পরে আসো মেটাফেজ ওয়ান, মেটাফেজ ওয়ানে কি ঘটনা ঘটছিল ভাইয়া, দেখো তো মেটাফেজ ওয়ানটায় এই দুইটা ক্রোমোজোম পরস্পর কি টেনে আলাদা করে ফেলছিল না, এই পাশে নিয়ে গেছিল, এই পাশে দুইটা পরস্পর কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। অর্থাৎ এই মেটাফেজ ওয়ানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্ত হয়, অর্থাৎ ট্র্যাকশন ফাইবার, আমরা এখানে দেখবো যে ট্র্যাকশন ফাইবারের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। এই ক্ষেত্রে মাইটোটিক মেটাফেজ বা মাইটোসিস দশা যে মেটাফেজ, সেই ক্ষেত্রে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়েছে, এখানে কোনো সেন্ট্রোমিয়ার আলাদা হয় নাই। দেখো তো ভাইয়া, সেন্ট্রোমিয়ার কি আলাদা হয়েছে, এরা মূলত দুই এই পাশ থেকে আলাদা হয়ে যাবে, এটা এই পাশে চলে যাবে, এটা এই পাশে চলে যাবে। কিন্তু এখানে যে সেন্ট্রোমিয়ার, এখানে সেন্ট্রোমিয়ার দুইটা কিন্তু আলাদা হয় নাই, একই রকম আছে। এই জন্যই বলা হয়েছে এখানে সেন্ট্রোমিয়ার আলাদা হয় না। যেটা আলাদা হয়েছে কোথায়, আলাদা হয়েছে মাইটোসিস দশার মেটাফেজে। তারপরে বায়োভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয় ট্র্যাকশন ফাইবার টানে পৃথক খোঁজে থাকলে এ দশার সমাপ্তি ঘটে। যখন অ্যানাফেজ অবস্থায় আসে, যখন ভাইয়া এই অ্যানাফেজ অবস্থায় আসে, অ্যানাফেজ অবস্থায় কি হয় বলো তো, এই অ্যানাফেজ অবস্থায় দুইটা ক্রোমোজোম টোটালি আলাদা হয়ে যায়। এইটা এপাশে চলে আসছে,
এটা এর পাশে চলে আসছে। তার মানে এখানে একটা ক্রোমোজোম এখানে চলে আসছে, এখানে চলে আসছে, দুইটা টোটাল আলাদা, মেরুমুখী চলন দেখা যাচ্ছে অ্যানাফেজ। ওকে, তার মানে এই ক্ষেত্রে ডিএনএ গুলো কি হয়ে গেল, ডিএনএ বলতে ক্রোমোজোম হ্যাপ্লয়েড হয়ে যায়। অ্যানাফেজ চলনে দেখো, অ্যানাফেজ থেকে আমরা কি পড়বো, ক্রোমোজোম গুলো মেরুর দিকে চলতে থাকে, ক্রোমোজোম গুলো কোথায় মেরুমুখী চলন দেখা দেয়। সেম ঘটনা, মেরুমুখী চলন দেখার সময় কি হবে, সেন্ট্রোমিয়ার অবস্থানের কারণে ক্রোমোজোম গুলো VLJI মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক আকৃতি ধারণ করে। যেহেতু মেটাফেজে আমরা মাইটোসিসে পড়ে আসছিলাম, এই জন্য এখানে আমরা বিস্তারিত কিছু বলতেছি না। আমরা এখানে যেটা সবচেয়ে বেশি মনে রাখবো সেটা হচ্ছে এইখানেই, এই অবস্থাতেই ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষীয় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মানে 46টা ক্রোমোজোমে কয়টা হয়ে যাবে, 23টা ক্রোমোজোম। এইখানেই ঘটনা ঘটে যাবে। কোন অবস্থায়, অ্যানাফেজ 1-এ, এটা মনে রাখাই লাগবে, অ্যানাফেজ 1। তারপরে আসো টেলোফেজ 1-এ কি হবে, টেলোফেজ 1-এ যে n সংখ্যক ক্রোমোজোম একবার 4 যখন দুই প্রান্তে পৌঁছায় যাবে, যখন n সংখ্যক ক্রোমোজোমটা এই দুই প্রান্তে পৌঁছায় যাবে, এই প্রান্তে আর এই প্রান্তে, তখন এখানে আবার এই সাইটোপ্লাজম আসবে চারদিকে, হ্যাঁ, এখানে তোমার নিউক্লিয়ার মেমব্রেন আসবে, সবকিছু নিউক্লিওলাস আসবে, এগুলো যোগ হবে টেলোফেজ 1 দশায়। এগুলো যোগ হয়ে এখানে একটা কোষ তৈরি হবে, এখানে আরেকটা কোষ তৈরি হবে, মাঝখানে তোমার কোষে বিভাজন করে যাবে। উদ্ভিদ কোষ হলে এখানে তোমার কোষ প্লেট তৈরি হয়ে যাবে। তারপর এই কোষটা আলাদা ভাগ হয়ে যাবে, এই কোষটা আলাদা ভাগ হয়ে আসবে, এখানে আরো দুইটা কোষ তৈরি হবে, এখানে আরো দুইটা, টোটাল 4টা কোষ তৈরি হয়। তাহলে আমরা টেলোফেজ থেকে আসলে কিছু পড়ার দরকারই নেই। ইন্টারকাইনেসিস থেকে যে কথাটা বলা লাগবে সেটা বলে আসছিলাম। এখানে ডিএনএ কোনো রেপ্লিকেশন বা প্রতিকারক সৃষ্টি হয় না। ইন্টারকাইনেসিস আরেক নাম সাইটোকাইনেসিস 1। তারপর দেখো মায়োসিস, কোষ বিভাজন, এখানে টোটালটাই মায়োসিসের মতো। এই মায়োসিস 2 এটা হলো টোটালটাই মাইটোসিসের মতো, এখানে কিছু পড়ার নেই। মাইটোসিসে যে ঘটনাগুলো ঘটে এখানে সেম ঘটনাই ঘটবে। আমরা চলে আসবো একেবারে ক্রসিং ওভার, তার আগে বৈশিষ্ট্যগুলো দেখি। মায়োসিস কোষ বিভাজন শেষে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। 4টি অপত্য কোষ কখনোই সমগুণ সম্পন্ন হয় না, একটু পার্থক্য থাকবেই থাকবে, কারণ তারা আলাদা হয়ে গেলেও, দেখো ক্যারার বাবা আর ক্যারার মা আলাদা হয়ে গেলেও তাদের কি ছিল, তাদের স্মৃতি না, এই যে দুইটা প্রান্তে কি ছিল বলতো, এই দুইটা প্রান্তে এই অংশগুলোতে তাদের বিপরীত ক্রোমোজোম লেগেছিল, ডিএনএ জিন। এই জন্য মাতৃকোষীয় ক্রোমোজোম সংখ্যা, অপত্যকোষীয় ক্রোমোজোম সংখ্যা কখনোই একই রকম হয় না, একটু পার্থক্য দেখা দেয়। আমরা এই ক্ষেত্রে আর কিছু পড়তে পারি, সেটা হলো জনন মায়োসিসের গুরুত্বটা কোথায়, সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন জনন কোষ সৃষ্টিতে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতে, এই কথা মনে রাখা লাগবে। ক্রোমোজোমের সংখ্যা সমতা করে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন, যদিও দুইটা মিনিং একই রকম, তারপর পার্থক্য করা লাগবে আর কি। প্রজাতির সক্রিয়তা, বৈচিত্র্য সৃষ্টি, অবশ্যই বৈচিত্র্য সৃষ্টি মেয়োসিসের কারণে হয়, মাইটোসিসের কারণে কখনোই হয় না। অভিব্যক্তি, গ্যামেট সৃষ্টি, বংশবৃদ্ধি। ওকে, গ্যামেট সৃষ্টি, বংশবৃদ্ধি, এক্ষেত্রে যৌনক্রম ম্যান্ডেলের সূত্র লাগবে না। ক্রসিং ওভার কি আসলে দেখো, মায়োসিস 1-এর প্যাকাইটিন উপপর্যায়ে এক জোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্য অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলা হয়, যেটা আমরা এখানে দেখে আসছিলাম ভাইয়া। এই দুইটা এই অংশে যে বিনিময় হয়ে যাওয়া, হ্যাঁ, চেঞ্জ হয়ে যাওয়া, যেটা কোথায় ঘটছিল ভাই, এইখানে ঘটছিল ক্রসিং ওভারটা, এই অংশটাতে। এই অংশ আর এই অংশ দেখো, যে বলছিলাম যে কালো আর পিঙ্কের পিছে ইন্টারচেঞ্জ ঘটে যায়, আমরা এটাকে বলি ক্রসিং ওভার। সর্বপ্রথম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, থমাস হান্ট মর্গান, কোন উদ্ভিদে, ভুট্টা উদ্ভিদে। ব্যাস, শেষ হয়ে গেল। সকল ক্ষেত্রেই যখন তোমার ডিএনএ কাটা বা ডিএনএ ভাঙার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে একটা এনজাইম কাজ করে যার নাম এন্ডোনিউক্লিয়াস এনজাইম। ডিএনএ জোড়া লাগে সারা জীবন একটাই পড়বা, তার নাম হলো লাইগেজ এনজাইম। ব্যাস, এই দুটো এনজাইমের নাম পড়বা, চারিত্রিক পরিবর্তন ঘটবে, এগুলো সহজ কথা। এই চিত্রটা পড়তে পারো। ক্রসিং ওভারের তাৎপর্য জাস্ট সিকিউর জন্য, এখানে এমসিকিউ নর্মাল কিছু আসে না। জেনেটিক ম্যাপ তৈরি, ক্রোমোজোমের জিনের অবস্থান, জাস্ট এইগুলোই, ভেরিয়েশন ডিউরেশন তৈরি, তার কিছু বলা লাগে না। বৈচিত্র্য সৃষ্টি, এগুলোই ঘটে। ওকে, আমাদের এটা শেষ। আর এখান থেকে একটা ওয়ার্ড করবো, পেঁয়াজের মূলে 16টি ক্রোমোজোম দেখা যায়। পেঁয়াজের মৌলিক ক্রোমোজোম সংখ্যা কতটি, 16টি। ঠিক আছে ভাইয়া, তার মানে আমরা অবশেষে পারলাম সে ক্যারার বাপের তো না, ক্যারার ক্রোমোজোম সংখ্যা কমানো, আর তোমার এক্স এর ক্রোমোজোম সংখ্যা কমিয়ে 23টা করতে। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ আমরা নেক্সট দেখা করবো নতুন কোনো অধ্যায় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।